শুরু হয়েছে না? ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময়ের অশেষ করুণায়, রহমতে, আশীর্বাদে, দোয়ায় সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের 1 ঘন্টা বিলম্ব করে আজকে ক্লাসটা শুরু করছি বিকজ দেয়ার ইজ আ হিউজ কিউ অফ বাসেস, ট্রাকস ইন দ্য রোড, হিউজ জ্যাম। সো ওই জ্যাম কাটিয়ে আসলে আমার আসতে অনেক সময় লাগছিল, তাই আমি 3:40 নাগাদ বা আমি তনু ভাইকে মেসেজ দিলাম যে ভাই দ্রুত আপনি একটু অ্যানাউন্স করে দেন, তারা যেন ওয়েট না করে, তারা যেন অন্য কাজ করতে পারে এই টাইমটাতে। যাই হোক, তোমাদের অনেকের প্রত্যাশিত ক্লাস, যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। অনেকেরই প্রবলেম, তোমরা বলেছো যে রাইট ফর্ম অফ ভার্বসের উপরে আমাদের ভালো ধারণা নেই, বা আমরা দেখা যায় পরীক্ষায় যখন আমরা উত্তর করছি তখন বা কোনো প্রশ্নে আমরা অনেক বুঝতে পারছি না কোথায় কি হবে, কিভাবে আমরা অ্যান্সারগুলো করব, বা রুলসগুলো কি ক্ষেত্রে। সো এই ব্যাপারগুলোকে আজকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো সবাই একটু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমরা কিছুক্ষণ ক্লাস করাবো, করিয়ে দেন আমরা নামাজের ব্রেকটা নিব, ঠিক আছে? আমরা টাইম নিয়ে ক্লাস শুরু করে দিলাম। আসলে ঢাকা মানেই জ্যাম। ওকে, সবাই একটু দ্রুত জয়েন করো, তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিব, ঠিক আছে? আমরা ক্লাসটি শুরু করব, তারপরে আমরা নামাজের ব্রেক নিব। আমরা মোটা দাগে 5:20-25 নাগাদ আমরা নামাজের ব্রেকটা নিব। ভাইয়া, আর কানেক্টর ক্লাস হয়ে গেছে, কানেক্টর, কমপ্লিট সেন্টেন্স, স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডস, প্রিপোজিশন, ন্যারেশন, এগুলো ক্লাস ডান। হ্যাঁ, আমাদের বাকি আছে রাইট ফর্ম অফ ভার্বস, এটা 2 লেকচার, আজকে আর আগামীকাল। আর তারপর রয়েছে আমাদের সিনোনিম, অ্যান্টোনিম, আর হচ্ছে পাংচুয়েশন মার্কস। গ্রামারের এই 2টা ক্লাস শেষ হলে আমাদের মোটামুটি কোর্স অলমোস্ট কমপ্লিট। এরপরে এক ক্লাসে আমরা প্যারাগ্রাফ আর অ্যাপ্লিকেশন লেখা দেখিয়ে দিব। প্যারাগ্রাফ তো আসলে দেখানো কিছু নাই, টোটাল প্র্যাকটিসে দিয়ে দিচ্ছি, ওইটা হয়ে যাবে। অ্যাপ্লিকেশনের একটা ক্লাস নেওয়ার প্রয়োজন আছে, তাহলে আমরা এক ক্লাসে ওই 2টাকে একসাথে কম্বাইন করে নিয়ে নিব। হ্যাঁ, রাইট ফর্ম ভার্বের 2 পার্ট হবে। হ্যাঁ, এটা পার্ট 1 আজকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি, ঠিক আছে? তোমরা তাহলে বন্ধুদেরকে সবাই একটু মেনশন করো, আমি এর মধ্যে ক্লাসটাকে শুরু করে দিচ্ছি। ভাই কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি। তোমরা সবাই একটু জয়েন করে ফেলো, ঠিক আছে? সো উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ক্লাস। ওকে, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, আচ্ছা, আমরা টপিকের আলোচনা শুরু করছি ধীরে ধীরে। অনেকে অনেক বিষয় জানতে চাচ্ছ, সেগুলো আমরা জুম সেশন করব শুক্রবার। আমরা অনেক বিষয় নিয়ে ওই দিন আলোচনা করব। জুম সেশনে তোমরা পড়াশোনা কিভাবে করবা, কিভাবে প্র্যাকটিস শিট শেষ করবা, শেষ মুহূর্তে তোমরা কোন ওয়েতে আগালে শেষ মুহূর্তের প্রস্তুতিটা আরও একটু সুন্দর হতে পারে, আরও একটু জোরালো হবে, এবং কোন জায়গাগুলোতে শেষের দিক দিয়ে ফোকাস করে পড়া উচিত, এই বেশ কিছু আমরা বিষয় নিয়ে ওই দিন আলোচনা করব। ওকে, চলো আমরা তাহলে রাইট ফর্ম অফ ভার্বসের বিস্তারিত আলোচনা আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা, প্রথমে কথায় আসি আমরা রাইট ফর্ম অফ ভার্ব আসলে জিনিসটা কি, রাইট ফর্ম অফ ভার্ব এই ব্যাপারটা আসলে কোত্থেকে আসলো, আমাদের এই যে জিনিসটা আমরা কোত্থেকে আসছে, এটা আমরা আগে বুঝি। আমরা যেটা করব, স্টেপ বাই স্টেপ আগাবো যে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা টোটাল টপিকটা শিখতে পারি। আচ্ছা, দেখো, আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি, এটা যে কোনো ইংলিশ সেন্টেন্স হোক, এটা যত ছোটই হোক না কেন, একটা প্রকৃত বা একটা শুদ্ধ ইংরেজি বাক্যের জন্য তার মধ্যে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে, রাইট? তাহলে আমরা ভার্ব হচ্ছে একটা বাক্যের হৃৎপিণ্ডের মতো। হৃৎপিণ্ড ছাড়া, যেমন হার্ট ছাড়া মানুষ বাঁচে না, ঠিক সেমভাবে একটা ভার্ব ছাড়া কখনো একটা সঠিক বাক্য হতে পারে না। ওকে, তাহলে ভার্ব যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে যে একটা সেন্টেন্সে ভার্ব লাগবেই, তাহলে অবশ্যই ভার্বের ইউজটা হতে হবে সঠিক, রাইট? তাই এটা কি বলেছি আমরা, রাইট ফর্ম অফ ভার্ব। তার মানে ভার্ব যে ইউজ করতেছো ওইটার গঠনটা,
ভার্বটা আমাকে সঠিক হতে হবে। ভার্ব যদি কোনো কারণে ভুল হয়, ভার্বটা যদি সঠিক ফরম্যাটেই না থাকে, তাহলে ভার্ব এত গুরুত্বপূর্ণ হয়েও বাক্যের মধ্যে সেটা আসলে কোনো ভূমিকা রাখতে পারবে না, বাক্যটি ভুল হয়ে যাবে। তাহলে ভার্ব হচ্ছে একটা বাক্যের একটা প্রাণস্বরূপ। ঠিক ওই ভার্বটার সঠিক রূপ, ফর্ম মানে কি, রূপ বা গঠন, ওই ভার্বটা কখন কিভাবে চেঞ্জ হচ্ছে, কখন আইএনজি হবে, কখন এস বাই এস হবে, কখন টু প্লাস ভার্বে বেস ফর্ম হবে, কখন পারফেক্ট হবে, কখন কন্টিনিউয়াস হবে, এই সব আলোচনার বিষয় আমরা আজকে করব। ওকে, চলো আমরা ধীরে ধীরে শুরু করছি। আমরা প্রথম পেজটাতেই আমরা প্রতিটাকে টপিক ধরে ধরে আলোচনা করব। আর এই যে তোমরা উদাহরণগুলো দেখছো, এগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেনে আসা প্রশ্ন। খেয়াল রাখো, এই প্রশ্নগুলো আমি বানাইনি, আমি মানিক ভাইয়া এই প্রশ্নগুলো বানাইনি, এগুলো এক্স্যাক্টলি বোর্ডে আসা প্রশ্ন। আমরা ঠিক বোর্ডে স্ট্যান্ডার্ড আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করে উত্তর করার চেষ্টা করব বা শিখব। ওকে, আসো আমরা কোঅর্ডিনেট কনজাংশন থাকলে ভার্ব কেমন হয় এই ব্যাপারটা আগে ক্লিয়ার করি। কোঅর্ডিনেট কনজাংশন কারা, এইটা আগে আমার বোঝা প্রয়োজন। কোঅর্ডিনেট মানে হচ্ছে সংযুক্তকারী। কোঅর্ডিনেট মানে কি, সংযুক্তকারী। এখন তোমরা যারা 19-এ পড়েছো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তখন তোমরা দেখেছো যে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠিত হয়। যদি দুইটা পরিপূর্ণ ক্লজ বা পরিপূর্ণ বাক্যাংশ যদি অ্যান্ড অর বাট, কি কি দিয়ে, অ্যান্ড অর বাট, দেখো অ্যান্ড অর বাট, এই তিনটা কনজাংশনকে আমরা বলি হচ্ছে কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই যে কোঅর্ডিনেট কনজাংশনের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি, আমরা এইগুলো সলভ করব একটা নিয়ম জাস্ট খেয়াল রেখে। সেটা কি, কোঅর্ডিনেট কনজাংশন কি করে, দুইটা পরিপূর্ণ বাক্যাংশকে যুক্ত করে। কি করে, সে এইখানে একটা পূর্ণ বাক্যাংশ, এইখানে অ্যান্ড, এইখানে একটা পূর্ণাঙ্গ বাক্যাংশ। খেয়াল রাখতে হবে, অ্যান্ড বাট অরের প্রথমে এবং দ্বিতীয়াংশে মানে শুরুতে এবং শেষে একই টাইপের সেন্টেন্স হবে, একই টাইপের টেন্স হবে, একই টেন্স থাকবে। তার মানে এখানে যদি প্রেজেন্ট হয় তাহলে এখানে কি হবে, প্রেজেন্ট। এখানে যদি কন্টিনিউয়াস হয় এখানে কন্টিনিউয়াস, এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় এখানে প্রেজেন্ট পারফেক্ট। তার মানে কোঅর্ডিনেট কনজাংশনের উভয় পাশে আমাদের সেন্টেন্সের টেন্স একই রকম থাকবে। তাহলে এখন একটা দেওয়া থাকবে তোমার প্রশ্নে, তুমি তো আরেকটা ওইটার মতো লিখবা। শুরুটা দেওয়া থাকলে শেষেরটা লিখবা, শেষেরটা দেওয়া থাকলে শুরুটা লিখবা। আচ্ছা, তাহলে আমি এখানে একটা ছোট্ট করে নোট লিখছি, তোমরা এই জিনিসটাকে নোট করো। তোমরা সবাই যেটা করবা, এই ক্লাসের সাথে নোট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে কোঅর্ডিনেট কনজাংশন কারা কারা, অ্যান্ড, বাট, অর। তাহলে আমার এখানে সূত্রটা হচ্ছে বা নিয়মটা হচ্ছে কি, কোঅর্ডিনেট কনজাংশনের উভয় পাশের যদি কমেন্টে না পড়তে পারি তাহলে তো সমস্যা। একটু অপেক্ষা করো, হ্যাঁ, আমি আসলে দেখা প্রয়োজন তোমরা আসলে কি কমেন্ট করতেছো বা বুঝতেছো কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। সে সবই জ্যাম হয়ে আছে, বুঝছো, আজকে নেটও জ্যাম, সবই জ্যাম আজকে।
একটু ওয়েট করো, হ্যাঁ আমি একটা অন্য ফোন নিয়ে আসছি। আজকে নেটে কি ঝামেলা করতেছে, আমি নিজেই তো কমেন্ট পড়তে পারতেছি না, তোমাদেরকে কি বলবো বলো তো। আচ্ছা ঠিক আছে, এখন একটু আসছে, হ্যাঁ এখন নেট চলতেছে। চলো আমরা তাহলে এখন শুরু করছি। ওকে, তাহলে কি বলেছি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। কোঅর্ডিনেটেড কানেক্টরগুলো তার উভয় পাশে বাক্যগুলোকে সেম টেন্সে রাখার চেষ্টা করবে। সে কানেক্ট করবে উভয় পাশে একই রকম টেন্স যেন থাকে। তাহলে আমাকে সেন্টেন্স দেখে চেষ্টা করতে হবে বোঝার জন্য যে আমি এটাকে কোন টেন্সে রাখতে পারি। আচ্ছা, এখন আমি কিন্তু এখানে পুরো প্যাসেজটা দেই নাই, খেয়াল করো। পুরো প্যাসেজটা দেখলে তুমি বুঝতে পারতে এটা কি অতীতের ঘটনা না বর্তমান না ভবিষ্যতে। আমরা সেই কনটেক্সট বাদ দিলাম। তুমি এই সেন্টেন্সটা পড়ে নিজে বোঝার চেষ্টা করো যে কি হইতে পারে। ওকে, দে ড্যাশ অ্যান আনহ্যাপি লাইফ অ্যান্ড সাফার ইন দ্য লং রান। তারা দীর্ঘমেয়াদে গিয়ে তারা কি করবে? তারা একটি অসুখী জীবন যাপন করবে এবং তারা কষ্টে ভুগবে। রাইট? আমরা বলতে পারি যে তুমি এখন পড়াশোনা করতেছো না, তুমি এখন সময় অপচয় করতেছো, তুমি ভবিষ্যতে গিয়ে একটা অসুখী জীবন যাপন করবে এবং অনেক সমস্যায় ভুগবে। তাহলে যেহেতু ইন দ্য লং রান আছে, তার মানে একটা ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে। ইন দ্য লং রান, দীর্ঘমেয়াদে গিয়ে, দীর্ঘ সময় পরে গিয়ে। তাহলে আমি কি লিখবো এখানে? ফিউচার টেন্স, এটাকে অ্যান্সারটা লিখবো। দে উইল লিড, তাহলে ফিউচার ইনডিফিনিটিভ স্ট্রাকচার কি? দে উইল লিড, তার মানে উইল প্লাস ভার্বের বেস ফর্ম। দে উইল লিড অ্যান আনহ্যাপি লাইফ, তারা একটি অসুখী জীবনযাপন করবে। অ্যান্ড, খেয়াল করো, তাহলে এই পাশে যেহেতু উইল লিড হয়েছে, তাহলে এই পাশে কি হওয়ার কথা? ফিউচার ইনডিফিনিট। এখন দুইটাই যেহেতু ফিউচার, আমরা দুই পাশে উইল লেখার প্রয়োজন নাই। আমি একটা উইল রেখে উভয় পাশে শুধু ভার্বটাকে সেম রাখবো। তাহলে এই পাশে খেয়াল করো, ভার্বের বেস ফর্ম উইলের পরে, ঠিক একইভাবে এইখানে ভার্বের বেস ফর্মই রাখবো আমরা। তাহলে কি পাচ্ছি আমরা? দে উইল লিড অ্যান আনহ্যাপি লাইফ অ্যান্ড সাফার, নট সাফার্ড বা সাফারিং বা সাফার্স, এগুলো কোনোটাই হবে না। তাহলে কি হবে এই জায়গার মধ্যে? অ্যান্ড সাফার, অ্যান্ড সাফার ইন দ্য লং রান। ওকে, তাহলে এইটা একটু আমরা অ্যান্সার করি। দেখো, দ্য কিং ড্যাশ প্রাইভেটলি। ওকে, এবার তোমরা বুঝে করবা, আমি বুঝাই দিলাম। অ্যান্ড ড্যাশ দ্যাট ইট ওয়াজ ট্রু। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু একটা আমাকে দেখো হিন্টস দিয়ে দিছে। তার মানে আমার প্রথম কথাটা প্রাইভেটলি মানে কি? একদম খুব ব্যক্তিগতভাবে, খুব নিজে নিজে কারোর সাথে আলাদাভাবে পার্সোনাল কথা বলা। তাহলে দ্য কিং ইনকোয়ার, ইনকোয়ার মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা, প্রশ্ন করা। তাহলে রাজা জিজ্ঞাসাবাদ, ওই যে আমাদের রিয়ারেন্স থেকে আসছে এটা, রাজা জিজ্ঞাসা করেছিল একদম পার্সোনালি। অ্যান্ড ড্যাশ, এবং পেলো, এবং এটা জানতে পারলো যে, বা জানতে পারে যে, বা জানতে পারবে যে, যেটা তুমি বসাও, দ্যাট ইট ওয়াজ ট্রু, এটা সত্যি ছিল। দেখে এবার তোমরা অ্যান্সার করো। প্রথম প্রশ্নই তোমাদের আস্তে আস্তে অ্যান্সারের দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, রাইট, সবাই দুইটা অ্যান্সার করো, এক কমেন্টে দুইটা অ্যান্সার করে দাও। অনেকের প্রশ্ন আছে, দা আয়ানা জান্নাত আয়াত বলেছে ওয়াজ ইনকোয়ার্ড, আর হচ্ছে ফট।
ফট মানে তো যুদ্ধ করেছিল, এই ফাইন্ড থেকে তো ফটে যায় না, ভার্বের রূপ চেঞ্জ করবা, ডিফারেন্ট ভার্ব তো না। আচ্ছা, অনেকে বলেছে বুঝি নাই, ওকে ফাইন, না বুঝলে আরেকবার আমি বুঝাচ্ছি। ওকে, ধরো তুমি এটা বুঝো নাই, খেয়াল করো তুমি এই জিনিসটা বুঝতে পারো নাই। আমি কি বলেছি এটা আগে প্রথম বাক্য থেকে শুরু করি। কোঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, কোঅর্ডিনেট কনজাংশন মানে কি? কোঅর্ডিনেট কনজাংশন মানে হচ্ছে এমন তিনটা কনজাংশন, অ্যান্ড, বাট, অর, এই কনজাংশনগুলো দুটো পূর্ণ বাক্যের মাঝে বসে। আমরা বাক্য বলছি না, বাক্যাংশ বলছি। দেখো, এই যে এই পাশে একটা অংশ পূর্ণাঙ্গ অংশ, এই পাশে একটা পূর্ণাঙ্গ অংশ, মাঝখানে কে আছে? এই অ্যান্ড। আবার এখানে অ্যান্ড আছে, অ্যান্ডের এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। আবার এই যে দেখো, এই অ্যান্ডের এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। আবার এই অ্যান্ডের এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। অ্যান্ড দিয়ে প্রশ্নগুলো বেশি এসেছে, অ্যান্ড, তারপরে কি রয়েছে? এই যে অর। আবার এখানে কি রয়েছে? এই যে অর। তাহলে আমরা কোঅর্ডিনেট কনজাংশনগুলো বের করাম। তাহলে কোঅর্ডিনেটেড কনজাংশন যদি থাকে এবং এর পরে যদি ভার্ব থাকে অথবা এর আগে যদি থাকে, তাহলে কিভাবে সলভ করবা? নিয়ম হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশনের উভয় পাশে সেন্টেন্সের টেন্স সেম থাকে। আমরা বেসিক ক্লাসে পড়াইছি না টেন্স মানে কি? ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াসের ক্লাস করাইছি না, ডু ভার্ব কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে যদি কোঅর্ডিনেট কনজাংশনের উভয় পাশের টেন্স সেম হয়, তাহলে আমাকে এখন কিভাবে বের করবো যেটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট? তোমাকে খেয়াল করতে হবে একটা প্রশ্নে কি দেওয়া আছে, যে কোনো একটা হিন্ট সেন্টেন্সে দেওয়া থাকবে। যদি অতীতের ঘটনা হয় তাহলে পাস্ট টেন্সে লিখবা, যদি বর্তমানে চলমান হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে যে কোনো সময়ে হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট, অথবা যদি ফিউচারে ঘটবে, এটা ঘটতে পারে, ফিউচার ইনডিফিনিট। এভাবে কোনো একটা হিন্টস বাক্যে দেওয়া থাকবে। তোমার তো কিন্তু একটা বাক্য থাকবে না, পুরো প্যাসেজ থাকবে। সো প্যাসেজ দেখে বুঝবা যে এটা পাস্টের কথা বলছে না প্রেজেন্টে না ভবিষ্যতের কথা বলছে। ওকে, এখন খেয়াল করে আমরা দ্বিতীয় কোয়েশ্চেনটা সলভ করতে কি পাইলাম যে দ্য কিং, রাজা প্রশ্ন করে নাকি করেছিল, কি হবে এটা আমরা পরে বুঝবো। এন্ড ফাইন মানে খুঁজে পাওয়া বা পাওয়া, বুঝতে পারা, এবং পেয়েছিল, পান বা পাবেন, দ্যাট ইট ওয়াজ ট্রু, যে এইটা ভুল সঠিক ছিল। তাহলে এটা সঠিক ছিল এই ঘটনা দিয়ে কিন্তু আমাকে বুঝাই দিছে। খেয়াল করো, এই যে ছোট্ট অংশটা, এইটা দিয়ে কিন্তু অলরেডি ক্লিয়ার যে ঘটনাটা অতীতের। রাজা সবাইকে প্রশ্ন করলো এবং রাজা জানতে পারলো যে বা বুঝতে পারলো যে কথাটা সত্য ছিল। তাহলে কথা ছিল সত্য, তাহলে রাজা কি প্রশ্ন ভবিষ্যতে করবে? না, প্রশ্ন অতীতে করেছে এবং অতীতে জানতে পারছে যে এই ঘটনা সত্য ছিল। নাকি ঘটনা আগেরই সত্য, রাজা এখন প্রশ্ন করতেছে? তাহলে আগে থেকে যদি সত্য হয় তাহলে রাজার প্রশ্ন করবে কি করতে, রাইট? তাহলে এই যে একটা হিন্টস, এই ছোট্ট একটা হিন্টস তোমাকে বলে দিচ্ছে যে এখানে কি অ্যান্সার হতে পারে। তাহলে এই যে পাস্ট টেন্সটা, এটা কোন টেন্সে আছে বলো তো? তোমরা এতটুকু আমার অ্যান্সার দাও, ইট ওয়াজ ট্রু। তোমরা যদি আমার বেসিক ইংলিশের ক্লাসটা করে থাকো, ওই যে একদম শুরুর দিন করাইছিলাম ইনডিফিনিটের, সেটা শুনে বুঝতে পারবা যে এটা কোন টেন্স। ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, এগুলোর পরে যদি আইএনজি না থাকে তাহলে সেটা আসলে একটা ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট ওয়াজ, ওয়ার, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে আমাদের এম, ইজ, আর। তাইলে এই যে দেখো, ওয়াজের পরে কিন্তু ভার্বের আইএনজি নাই। ওয়াজের পরে যদি খেয়াল করে, আমি আবার লিখে দিচ্ছি, ওয়াজ অথবা ওয়ারের সাথে যদি ভার্বের আইএনজি হয়, কি হয়? আইএনজি। তাহলে সেটা কি? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। খেয়াল করো, আর যদি ওয়াজ আর ওয়ারের পরে আইএনজি না থাকে, ওয়াজ অথবা ওয়ারের পর প্লাস নো আইএনজি, যদি আইএনজি না থাকে মানে আইএনজিটা নাই, হ্যাঁ, যদি আইএনজি না থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সেটা কি? পাস্ট ইনডিফিনিট। আশা করছি এতটুকু তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এই যে আমার এন্ডের আগে পরে উভয় পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে কি হবে? ইনকোয়ারের ভি2 কি? ইনকোয়ার্ড। দ্য কিং ইনকোয়ার্ড, রাজা প্রশ্ন করেছিল বা জিজ্ঞাসাবাদ করেছে, প্রাইভেটলি, নিজের একা একা, প্রত্যেকে আলাদা আলাদা। অ্যান্ড ফাইন্ডের ভি2 হবে আবার ফাউন্ড। অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু, এবং তিনি জানতে পারলেন যে এই কথাটা আসলে সত্য ছিল। তারপরটা কি হবে দেখো তো, হি গিভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি। ওকে,
এইবার তোমরা বলতে হবে এই যে এই সেটটা কোন টেন্সে আছে, দেখি তোমরা বলতে পারো কিনা। তোমরা যথেষ্ট সক্ষমতা তোমাদের তৈরি হয়েছে কিনা যে এই সেট কোন টেন্সে আছে এইটা বুঝার। দেখা যাক, এইটা বুঝতে পারলে তুমি অ্যান্সার করতে পারবে, অ্যান্সার না করলে আমি সন্তুষ্ট। তুমি এইটা কোন টেন্সে আছে এটা বলতে পারলে আমি সন্তুষ্ট, তোমার পুরোটা করা লাগবে না। এই তো কারা কারা দেখি কাদের কাদের উপর আমি সন্তুষ্ট হইতে পারছি। রাদিয়া পাটোয়ারি ওর উপর সন্তুষ্ট হয়েছি, সাদিয়া হক ঐশীর উপর সন্তুষ্ট, নিপা ওর উপর সন্তুষ্ট, শুভ্রনীলের উপর সন্তুষ্ট, এমডি আলামিন HRD ওর উপর সন্তুষ্ট হইতে পারছি, ইসরাত জাহানও মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে খেয়াল করো যে এই যে সেট দেখে অনেকে বলবে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট না, প্রেজেন্ট কখন হতো খেয়াল করো, এই যে সাবজেক্ট হি, তাহলে হি এর সাথে অবশ্যই আমরা জানি কি এন্ডের উভয় পাশে সেম টেন্স, রাইট? তাহলে হি যদি এখানে প্রেজেন্টে লিখি তাহলে তো এটা এস বাই এস হয়ে যাবে। হি স্যাটস হয়, হি শি ইট এর সাথে কি হয়, ভার্বের সাথে এস বাই এস। আমাদের ইনডেফিনিটের বেসিক ইংলিশের প্রথম ক্লাসে যারা করো নাই তারা করে নিবে একটু, তাহলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হি এর সাথে সেটস হওয়ার কথা ছিল, আসলে সেটস হয় নাই, তাহলে এটা কোন টেন্সে আছে, V2। তাহলে এটা কি হবে V2 তে, তাহলে কি হবে হি গেভ দ্য ম্যান সাম মানি, সে লোকটিকে কিছু টাকা দিল, এন্ড সেট হিম ফ্রি, এবং তাকে মুক্ত করে দিল। ওকে, তারপরে আসি। ওফেন প্রায় আই র্যান অ্যাওয়ে, খেয়াল করো ওফেন আই র্যান অ্যাওয়ে V2 তে আছে, রাইট? আই র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, আমি রুম থেকে দৌড়ে যেতাম, অ্যান্ড স্লেপ্ট অন দ্য, এখন দেখো এই পাশে যত V2 আছে তাহলে স্লিপের V2 হবে, অ্যান্ড যেহেতু ওই পাশে সেম তাহলে অ্যান্ড স্লেপ্ট অন দ্য ফ্লোর এট দ্য ফুট অফ মাই প্যারেন্টস বেড, আমি প্রায় দৌড়ে যেতাম এবং আমার বিছানায় আমার বাবা মায়ের পায়ের নিচে আমি ঘুমাই যেতাম। ওকে, ছোটবেলায় এটা আমরা করতাম, শীতের দিনে এরকম করি। ওকে, উই মেক ফায়ার টু কুক ফুড। ওকে, এইখানে খেয়াল করো এন্ডের আগের ভার্ব কি, উই মেক, মেক কিসে আছে V1, এরপরে কি হবে এটা তোমরা অ্যান্সার করবা। আচ্ছা, উই ডু নট নো হু ফার্স্ট ড্যাশ আ ব্রোকেন লেগ অর ড্যাশ আ সি, এটাকে অ্যান্সার করো। তোমরা এই অ্যান্সারটা করো, এরপর আমরা পরেরটায় যাচ্ছি। তোমরা আগে এইটা অ্যান্সার করে নাও। ইসরাজান বলেছে ডু, উই মেক ফায়ার টু কুক ফুড অ্যান্ড ড্যাশ মেনি ওয়ার্কস। দেখি কারা কারা অ্যান্সার করতে পারছো। ওয়াসলিপ দিলে তো হবে না, ওয়াসলিপ দিলে হবে না, ওয়াসলিপ মানে হচ্ছে ওয়াসলিপ বাক্যটাই মানে সঠিক না, তোমার দিতে ওয়াসলিপিং, কিন্তু টেন্স মিলছে না। এখানে দেখো V2, তখন তুমি হয়ে যাচ্ছে কি এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ইনডিফিনিট আর কন্টিনিউয়াস দুই টেন্স। আচ্ছা, রাইট, এই যে নাজাফ বলেছে এটা হচ্ছে ডু, তাহলে এই পাশে যেহেতু আমাদের V1, এই পাশে আমাদের কি হবে V1। ওকে, উই ডু নট নো, আমরা জানি না, হু ফার্স্ট সেট আ ব্রোকেন লেগ অর লঞ্চড আ সি, or the sea or the boat or calculate the length of a year, মানে বলেছে যে আমরা জানি না যে হু ব্রোকেন আ লেগ, ব্রোকেন আ লেগ অর্থ আসলে কোনো কিছু শুরু করা, কোনো জিনিস চালু করা, শুরু করা। ব্রোকেন আ লেগ অর লঞ্চড আ সি ওর দি বোট, মানে কি বলবো আমরা, মানে সমুদ্র চলাচলের মতো নৌকা কে বানিয়েছে বা বানিয়েছিল, অথবা এই যে একটা বছরের দৈর্ঘ্য কত 365 দিন, এটা কে গণনা করেছে এটা আমরা জানি না। তাহলে এখন খেয়াল করো তো, এই যে আমরা জানি না এইটাই না প্রেজেন্ট, কিন্তু অতীতের এই বাকি ঘটনা তো সব অতীতের। এই যে কে সমুদ্রের মধ্যে চলাচলের মতো একটা নৌকা বানাইছিল, এটা কি আজকের ঘটনা, অনেক অতীতের ঘটনা। কে প্রথম নৌকা শুরু করেছিল সেটা অনেক অতীতের ঘটনা, এবং কে প্রথম বছর গণনা করছে এটা তো আজকের ঘটনা না। তাই বলেছে আমরা জানি না কে প্রথম যাত্রা শুরু করেছে, কে প্রথম সমুদ্রের মধ্যে নৌকা বানিয়েছে, অথবা মানে সমুদ্র চলাচল নৌকা, অথবা কে প্রথম একটা বছরের দৈর্ঘ্য কত এইটা কে প্রথম মেপেছে এইটা আমি জানি না। তার মানে আমি জানি না এটা বর্তমান, আমি জানি না এই ঘটনাটা বর্তমান, কিন্তু যেই ব্যক্তি এই যে তার যাত্রা শুরু করার জন্য একটা লঞ্চ বানিয়েছে বা নৌকা বানিয়েছে এইটা তো প্রেজেন্ট না, অথবা বছরের যে মাপ নিয়েছে এইটা তো আজকের ঘটনা না, কিন্তু আমি জানি না এটা আজকের ঘটনা, আমি প্রেজেন্টে আছি, কিন্তু ঘটনাগুলা যা জানি না সেগুলো অতীতের।
ওকে, দেখো তো কি হবে। রাইট, এই তো সবাই মোটামুটি অলমোস্ট অ্যান্সার রাইট। তাহলে হু ফার্স্ট সেট, তাহলে হু যদিও থার্ড পারসন সিঙ্গুলার, যদি তুমি এস দিয়ে ফেলো তাহলে অ্যান্সার রং। প্রেজেন্ট হলে কিন্তু হু এর সাথে এস হয়ে যাবে, তাই এস না দিলে অ্যান্সারটা রাইট। তাহলে এটা হবে হচ্ছে সেট, এটাও ভিটুতে হবে ওর সাথে লঞ্চড, এবং আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা কি ক্যালকুলেটেড। ওকে ডান। তাহলে এই পেজটা কি ক্লিয়ার হয়েছে? আমাকে ক্লিয়ার করো তো একটু, এই পেজে যা যা আছে আমরা সব কিছুকে ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, এবং আমরা যদি কোঅর্ডিনেট ক্লজ দিয়ে আমাদের কোনো সেন্টেন্স অংশ থাকে এটাকে আমরা খপ করে ধরে ফেলতে পারবো কিনা। রাইট, এই তো সবাই মোটামুটি পারবে বলছে, ক্রিস্টাল ক্লিয়ার স্যার। আজকে রাইট ফর্ম ভার্ব যতটুকু পড়াবো পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার করে দিব, ঠিক আছে? ওকে, চলো আমরা নামাজের ব্রেকটা নিয়ে নিচ্ছি, দ্রুত আমরা নামাজটা শেষ করে আসি সবাই, ঠিক আছে? নামাজের ব্রেকের পরে আমরা আবার সবাই আমার ঘড়িতে এখন হচ্ছে 30 বাজে, ঠিক 10 মিনিট হচ্ছে নামাজ, 5টা 30 থেকে 5টা 40 PM। ওকে, ফের নামাজ পড়ে আসলাম। রাইট, এই যে আমরা নামাজের টাইম দিয়ে দিচ্ছি। অনেক প্রশ্ন হচ্ছে ভাইয়া হুয়ের পরে অ্যাস হলো না কেন, এটা আমরা আলোচনা করব, এটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব নামাজের পরে। হ্যাঁ, ওকে, চলো সবাই আমরা দ্রুত নামাজ শেষ করে আসি।
Gracias. No sé. শুধু ধারাই নিয়ে আসতে পারে নাকি অধ্যায়ও আসতে পারে? ধারাই লাগবে, এর বাইরে আসবে না, অধ্যায় আসবে না, ধারা দরকার। শুধু ধারা দরকার, অধ্যায় আসবে না, আপাতত অধ্যায় করতে। আরেকজন কেউ তো একটু দায়িত্ব। ওকে এভরিওয়ান, জয়েন করো দ্রুত আবার। ওকে, আমরা তাহলে পরবর্তী টপিকে আগাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই পেজটা মোটামুটি ক্লিয়ার। দ্বিতীয় নাম্বার পেজ আমরা আসি প্রিপোজিশন। প্রিপোজিশনের বেশ গুরুত্বপূর্ণ এবং প্রিপোজিশন থেকে রাইট ফর্ম অফ ভার্বে এক অথবা একাধিক প্রশ্ন থাকবে, একটি অথবা দুটি, সর্বনিম্ন একটি প্রশ্ন থাকবেই মাস্ট। তোমার 10টা গ্যাপের মধ্যে রাইট ফর্ম ভার্বে যে 10টা গ্যাপ থাকবে একটা প্যাসেজে, সেই 10টা গ্যাপের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই প্রিপোজিশন থেকে থাকেই,
তুমি বিগত প্রশ্নগুলো দেখো বিভিন্ন পরীক্ষা বলতে বিভিন্ন বোর্ডের বিভিন্ন ইয়ারের, তুমি দেখো যে প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকছেই। প্রিপোজিশন থেকে আমরা সলভ করার সময় 3টা বিষয়কে মাথায় রাখবো, জাস্ট 3টা টপিক মাথায় রাখলে আমি প্রিপোজিশন থেকে যত টাইপের কোয়েশ্চেন আসে আমি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। আচ্ছা, খেয়াল করো, প্রতিটা ক্ষেত্রে খেয়াল করো যে প্রিপোজিশনের ঠিক পরপরই একটা গ্যাপ দেওয়া থাকবে। প্রিপোজিশনের ঠিক পরেই, অনেক দূরে না। এ দেখো, অফের পরে গ্যাপ আছে। এই যে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টুর পরে গ্যাপ আছে। আবার এখানে খেয়াল করো, উইথ আ ভিউ টুর পরে গ্যাপ আছে। এখানে হচ্ছে ওকে বাই, এই যে প্রিপোজিশনটা আমরা দেখছি ভাই, এই বাইয়ের সাথে সাথে কিন্তু গ্যাপ, বাই গ্যাপ। এরপর আমাদের এই যে মোডাল ভার্ব রয়েছে ক্যানের পর একটা গ্যাপ রয়েছে। এই ব্যাপারগুলো আমরা সবগুলো আলোচনায় আনবো। ইনস্পাইট অফ, খেয়াল করো এই যে অফটা বা ইনস্পাইট অফ পুরোটাই ধরতে পারো। এটার পরে আমরা খেয়াল করো ভার্বের একটা ফর্ম দেওয়া আছে বি মানে am is or was were। Vehicles pollute air to a great extent by, আচ্ছা আরো একটা স্লাইড খেয়াল করো, এই যে প্রিপোজিশন আরো এখানে উদাহরণ রয়েছে। আই এম এক্সট্রিমলি সরি ফর এর পরে ভার্ব, দে ড্যাশ অফ ড্যাশ, অনেকগুলো এখানে অনেক ঝামেলা আছে, আমরা আস্তে আস্তে আসছি। এই বাক্যটা খেয়াল করো, আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলবো খুব সুন্দরভাবে নোট ডাউন করো। 1 নাম্বার 2 প্লাস V1, খেয়াল করো 2 প্রিপোজিশনটা যদি থাকে তাহলে তারপরে যে ভার্বটা আসবে এটা V1 বা বেস ফর্ম যেটা আমরা বলি। এটার সাথে এস বাই এস যুক্ত করবো না, এটার সাথে আইএনজি যুক্ত করবো না, এটার সাথে পাস্ট করবো না, পারফেক্ট করবো না, কোনো কিছুই না। 2 প্রিপোজিশনের পরে ভার্বের একদম মূল ফর্মটা বসবে, এস ইএস আইএনজি ছাড়া একদম মূল ভার্বটা। ওকে, যদি এই 2 আবার ফ্রেজ আকারে আসে, শুধু 2 না, 2 এর সাথে আরো একাধিক শব্দ থাকতে পারে, সেটা কি? 2 নাম্বার খেয়াল করো, এই 2 না থেকে যদি 2টা যদি এমন হয় উইথ আ ভিউ টু, অথবা যদি সেটা হয় লুক ফরওয়ার্ড টু, এই 2টা ব্যাপার খেয়াল করো। 2 এর পরে ভার্বে বেস ফর্ম, কিন্তু এই 2টা প্রিপোজিশন যেগুলো আসে পরীক্ষায়, উইথ আ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু, এই 2টা হলে কিন্তু আমাদের ভার্বের বেস ফর্ম হচ্ছে না, তখন ভার্বটা আইএনজি ফর্মেট হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ভার্বের আইএনজি। ওকে, তাহলে 2টা ব্যাপার আমাদের ক্লিয়ার। সেটা হচ্ছে 2 থাকলে শুধু 2, তাহলে ভার্বের বেস ফর্ম, কিন্তু সেটা যদি 2 না হয়ে উইথ আ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু ফ্রেজ আকারে থাকে, বা আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি এগুলোকে। এই প্রিপোজিশনাল ফ্রেজ যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। আর তৃতীয় এবং লাস্ট ব্যাপার যেটা মনে রাখবা, সেটা হচ্ছে অন্য বাকি সব প্রিপোজিশনের সাথে অন্যান্য প্রিপোজিশন প্লাস ভার্ব আইএনজি। খুব মজার ব্যাপার, জাস্ট 3টা বিষয় মনে রাখলে তোমার প্রিপোজিশন ক্লিয়ার। 1 নম্বর হচ্ছে যদি শুধু 2 থাকে, এটা আসলে একটা ইনফিনিটিভের কাজ করে। ইনফিনিটিভ মানে কি? ভার্বের বেস ফর্ম। 1 নম্বর গেল কথা। 2 নম্বর কথা হচ্ছে সেই 2টা যদি শুধু প্রিপোজিশন না হয়, একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়। ফ্রেজ কি আমরা জানি যে যদি কোনো প্রিপোজিশনের সাথে আরো অতিরিক্ত শব্দ গুচ্ছ যুক্ত হয়, তাহলে টোটাল জিনিসটাকে আমরা প্রিপোজিশন না বলে বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে 2 এর সাথে ভার্বে বেস ফর্ম, কিন্তু সেটা যদি হয় উইথ আ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, সেক্ষেত্রে আমরা পরে বা তার সাথে যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যুক্ত করে দেব। ওকে, কোনো টেন্স মেনটেন করার প্রয়োজন নাই, দেখার প্রয়োজন নাই, ভার্বের সাথে আইএনজি। আর যদি ঠিক অন্যান্য প্রিপোজিশন থাকে 2 ছাড়া বা উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ছাড়া, অন্য যে কোনো প্রিপোজিশন অফ, ফর, বাই, উইথ, যেই কোনো প্রিপোজিশন থাকে, তাহলে তার সাথেই যে ভার্বটা বসবে সেই ভার্বটার সাথে আইএনজি দিব। ক্লিয়ার? এই 3টা কনসেপ্ট মাথায় রাখলে আমরা সবগুলো অ্যান্সার করে ফেলি। চলো, দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, চালকদের অভ্যাস রয়েছে, বা চালকদের কি অভ্যাস রয়েছে? অফ। খেয়াল করো অন্যান্য প্রিপোজিশন, তাহলে আমি কি ইউজ করবো বলো তো দেখি? আমি বলে দিব না, তোমরা বলবা, আমি তোমাদেরকে দিয়ে অ্যান্সার করাতে চাই। রাইট, এই তো সবার প্রথম প্রশ্নে সবার সঠিক হয়ে গেছে।
ইসরাত জাহান, নিপা, তারপর হচ্ছে তানহা। এই তো সুন্দর, আমার অ্যান্সার করাই লাগে না। তোমরা হচ্ছে আমাদের একটা ইয়া দেখি আমি যে তোমরা জেমসের কনসার্ট দেখো, আমাদের ইউনিভার্সিটি যখন জেমস আসে বা এরকম, তো আমি প্রথম জেমসের কনসার্ট দেখে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতেই, আমাদের ক্যাম্পাসেই। আমি তখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার সম্ভবত পড়ি। মল চত্বরে আসছিল তখন, নগদ হচ্ছে এটাকে স্পন্সর করেছিল আমাদের অনুষ্ঠানটা, নগদ মানে নগদ আমরা যেটাকে মানে মোবাইল ব্যাংকিং। তো এমন হয়েছিল যে জেমস শুধু গানটা শুরু করতো বা মিউজিকটা শুরু করতো আর গান গাইতো সব স্টুডেন্টরা, মানে হিউজ একটা অবস্থা। সো আমার কাছে সেম, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, আমি কোনো অ্যান্সার করা লাগবে না, ইউ ক্যান অ্যান্সার ইট। ওকে, তাহলে এটা কি হচ্ছে? ভায়োলেটিং, সিম্পল। তাহলে কি হবে এটা? ভায়োলেটিং, রাইট? ওকে, ভায়োলেটিং ট্রাফিক রুলস। ভায়োলেট মানে হচ্ছে মানে অমান্য করা বা হচ্ছে অগ্রাহ্য করা। তাহলে চালকেরা বা গাড়ি চালকেরা ট্রাফিক রুল ভাঙার একটা অভ্যাস রয়েছে তাদের। ওকে, 2 নম্বর, ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইনড। এই ট্রাফিক নিয়মগুলো অবশ্যই মানতে হবে স্ট্রিক্টলি, খুবই জোরালোভাবে, উইথ আ ভিউ টু ড্যাশ রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে আমাদের সড়ক দুর্ঘটনা বন্ধ করতে বা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে আমাদেরকে রাস্তার এই ট্রাফিক নিয়মগুলো অবশ্যই মানতে হবে। দেখি তোমরা অ্যান্সার করো। বাহ, সাব্বির মাহমুদ গাজী, তারপর হচ্ছে আনিকা ইসলাম, তানিশা আক্তার, তাহমিনা তেশা, সাব্বির আহমেদ গাজী। চমৎকার চমৎকার চমৎকার, মাইন্ড ব্লোয়িং, সো বিউটিফুল। যে রাইট ফ্রম ভার্বের আমি কোনো অ্যান্সার করে দিচ্ছি না, আমি জাস্ট একটু হিন্টস দিয়েছি অ্যান্ড ইউ আর অ্যান্সারিং অল দ্য অ্যান্সার্স ভেরি রাইট। দ্যাটস সামথিং গ্রেট, প্রিটি গ্রেট। এই জিনিসটা হচ্ছে খুব মজার যে whenever teacher is teaching you and you are answering to the right answer just after the teacher's advices or message or teaching, that's something amazing. Okay, so this is with a view to, তাহলে এইটা হবে অ্যান্সার আমাদের কি হচ্ছে? কন্ট্রোলিং। কন্ট্রোলিং লিখতে ডাবল এল, ঠিক আছে? কন্ট্রোলিং। ওকে, তারপর আসো, হি টিচেস হিজ স্টুডেন্টস, তিনি তার শিক্ষার্থীদের পড়ান উইথ আ ভিউ টু ড্যাশ দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো দিতে। তিনি তার শিক্ষার্থীদেরকে পড়ান শিক্ষার আলো দিতে। বলো দেখি কি হবে? বাহ, একদম পানির মতো। উইথ আ ভিউ থাকলে কি হবে? গিভিং। চমৎকার। আর পরেরটা দেখো, বাই গেট দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পেয়ে স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইড। ইনসাইড মানে হচ্ছে অন্তর বা তাদের ভিতরকার যেই শক্তিটাকে আমরা বলি, আর তাদের কি বলা যায় এটাকে, অভ্যন্তরীণ শক্তিকে। তাহলে মানুষ তার হৃদয়কে আলোকিত করতে পারে। বলো দেখি এটা কি হবে আর ওইটা কি হবে? এই টপিকে আলোচনা আমরা আজকে না করলেও এখন যদিও করে দেবো, কিন্তু এই জিনিসটা আমরা এর আগে আলোচনা করেছি। তাহলে এটা দেখি, বা এরপরে এটার অ্যান্সার কি হবে দেখি। গুড, নাইস নাইস নাইস, চমৎকার। তাহলে বাই যেহেতু আদার প্রিপোজিশন, তাহলে গেটের সাথে কি হচ্ছে আমাদের? গেটিং। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পেয়ে স্টুডেন্টস ক্যান ড্যাশ। এইখানে কিন্তু একটা সুন্দর রুলস লুকিয়ে আছে, সেটা কি? সেটা আমি এখানে আরেকটা নোট ডাউন করে দিচ্ছি। এখানে একটা সুন্দর করে ছোট ছোট দেখো, এই পেজটা কিন্তু তোমরা পুরোটা পাবা। প্রতিটা জায়গায় আমার যা যা প্রয়োজন সব কিছু নোট করে দিচ্ছি। দেখো আমাদের যে মোডাল ভার্ব রয়েছে কি কি, যেমন ধরো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, উইল, ইউজ টু অথবা ওথ টু, এগুলো পরীক্ষা হবে আমাদের ভার্বের B1 বা বেস ফর্ম। তাহলে ক্যান আছে যেহেতু, এনলাইটেন ভার্ব আছে, এনলাইটেনই হবে। এনলাইটেন্স বা এনলাইটেনিং হবে না। তাহলে এনলাইটেন অর্থ আলোকিত করা, সেটাই থাকবে। এনলাইটেন দেয়ার ইনসাইড। ওকে, তারপর আসি ইন স্পাইট অফ। তাহলে খেয়াল করো, অফ আছে, অফ কি আমাদের আদার প্রিপোজিশন, তাহলে কি হবে? ইন স্পাইট অফ। দেখি তোমরা অ্যান্সার করো। কেন ওয়াজ, কেন ইনস্পাইট অফ, এই যে অফ আদার প্রিপোজিশন, দেখো অফ তো টু অথবা উইথ এ ভিউ টু না, ওয়াজ কোত্থেকে আনলা? হ্যাঁ, সাব্বির অ্যান্সার সঠিক হয়েছে, আলামিন অ্যান্সার সঠিক হয়েছে,
জান্নাত আয়াতের উত্তর ভুল হয়েছে। নীরব বালা উত্তর সঠিক, খালেদা আক্তার তামান উত্তর সঠিক, শামীম কানুন আল মাহাদির উত্তর সঠিক। বাহ, চমৎকার। তাহলে এইটা যেহেতু আদার প্রিপোজিশন, তার মানে আমার এই যে বিটা রয়েছে, বি ভার্ব, বি এর সাথে সরাসরি আইএনজি হবে, এম ইজ আর ওয়াজরে যাওয়া লাগবে না। তাহলে বিং। ওকে, ইন স্পাইট অফ বিং অ্যান অরফান, অরফান মানে হচ্ছে এতিম, একজন এতিম হওয়া সত্ত্বেও হি হ্যাড ডেভেলপড আ স্ট্রং ফ্যাব্রিক অফ মোরালিটি, সে মানবিকতার এক মজবুত যেই চিন্তা, মজবুত একটা ভিত্তি তৈরি করেছে। ভেহিকলস পলিউট এয়ার টু আ গ্রেট এক্সটেন্ট বাই ড্যাশ, এটা তোমরা পারবে আশা করছি। লাস্টেরটা সহজ, বাই যেহেতু আদার প্রিপোজিশন, এই যে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, বাই আদার প্রিপোজিশন, সো বার্নের সাথে বার্নিং, বার্নিং ফিউয়েল, নট ফুয়েল, ফিউয়েল। ওকে, এখানে আসো আমরা এই অ্যান্সারটা সরি সহজ আমাদের জন্য, আমি এক্সট্রিমলি সরি ফর, তাহলে আদার প্রিপোজিশন, তাহলে বি এর সাথে আইএনজি, সরি ফর বিইং লেট। এখন এইটার মধ্যে অনেকগুলো প্রশ্ন, আসো আমরা একটা একটা করে ভাঙার চেষ্টা করি। দে স্টার্টেড থিঙ্কিং অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন, এই ব্যাপারটাকে আমি একটু ক্লিয়ার করছি, খেয়াল করো। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটু তোমাদেরকে এই জিনিসগুলোকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমরা তো অ্যাটলিস্ট এইটা বুঝতে পারছি যে সেন্টেন্সটা বুঝো, দে স্টার্টেড মানে সেন্টেন্সটা গঠনগত দিক দিয়ে মানে হচ্ছে যেই প্যাসেজ থেকে আসছে, এখানে অতীত ঘটনা ছিল, তাহলে অতীত ঘটনা যেহেতু তারা শুরু করেছে, দে স্টার্টেড, দে, তুমি স্টার্টেড দিতে পারো যদি অনেক অতীতের ঘটনা হয়, আর যদি রিসেন্টলি কোনো কাজ শুরু করে তাহলে দিতে পারো হচ্ছে দে হ্যাভ স্টার্টেড, দুইটা অ্যান্সারে রাইট। দে স্টার্টেড অনেক আগের ঘটনা, আর প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছে রিসেন্টলি শেষ হয়েছে এমন ঘটনা। তাহলে দে স্টার্টেড, দেখো একটা ভার্বের পরে খেয়াল রাখো, একটি ভার্বের পরে একটি ফাইনাইট ভার্বের পর আরেকটি ভার্ব আসলে, খেয়াল করো, এই যে একটা ফাইনাইট ভার্ব, এই ভার্বটার পরে আরেকটি ভার্ব আসলে, আরেকটি মেইন ভার্ব, আরেকটি মেইন ভার্ব আসলে, খেয়াল করো, প্রথম ফাইনাইট ভার্বটার পরে যদি আরেকটা মেইন ভার্ব আসে, তাহলে সেটি হয় 2 প্লাস V1, এই ফরম্যাটে বসবে, এটার নাম হচ্ছে আমরা দিচ্ছি ইনফিনিটিভ, অথবা ভার্বের সাথে আইএনজি, অথবা আমরা এটা নাম দিচ্ছি হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, আমরা এটাকে নাম দিয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তোমাদের এইগুলো আলোচনা এখন দরকার নাই, আমি আস্তে আস্তে আসবো। অথবা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখন কখন তুমি 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসাবা আর কখন ভার্বের সাথে আইএনজি বসাবা, এইটা নির্ভর করছে একটা ব্যক্তি বাক্যটার অর্থ কি দিচ্ছে এইটার উপর নির্ভর করে। খেয়াল করো, দে স্টার্টেড থিঙ্কিং অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন, তারা তাদের বাচ্চাদের নার্সিং মানে হচ্ছে সেবা যত্ন করা এবং তাদেরকে লালন পালন মানে বড় করে তোলার বিষয়ে চিন্তা করলো। আচ্ছা, নাকি তারা তাদের সন্তানদেরকে সেবা যত্ন করতে এবং তাদের সন্তানদেরকে লালন পালন করতে চিন্তা করলো, করার কথা চিন্তা করছে নাকি সেবা যত্ন করতে গিয়ে চিন্তা করছে? মানে তারা কি সেবা যত্ন করবে বিষয়ে চিন্তা করছে নাকি সেবা যত্ন করতে গিয়ে চিন্তা করছে? আচ্ছা, ব্যাপারটা কেমন? যদি তুমি এই যে এই আইএনজি ফরম্যাট দাও তাহলে অর্থ দাঁড়াবে সেবা যত্ন করার কথা চিন্তা করেছে, করার কথা চিন্তা করেছে, অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, চিন্তা করেছে। আর যদি দাও যে দে স্টার্টেড টু থিঙ্ক, তার মানে হচ্ছে সেবা যত্ন করতে গিয়ে চিন্তা করেছে, করতে গিয়ে চিন্তা করেছে, সেবা করতে গিয়ে দেখলো তার মাথায় একটা চিন্তা এসেছে
সেবা করতে গিয়ে চিন্তা করেছে। এই ব্যাপারটা তোমরা যদি না বুঝে থাকো, আমি আরো 2টা এক্সাম্পল দিচ্ছি, 2টা সেন্টেন্স আরো বেশি ক্লিয়ার হবে। দেখো আমি 2টা সেন্টেন্স বলি। ধরো আমি 1 নম্বর বাক্য দিলাম, I stopped there to smoke. ধরো সিগারেট খেতে আমি এখানে থামলাম। ওকে। 2 নম্বর, I stopped there smoking. দেয়ার মানে সেখানে। প্রথম বাক্যটার অর্থ কি জানো? দেখি তোমরা এই অ্যান্সারটা করার আগে এটা একটু বিবেচনা করে দেন, আমরা অর্থটা ধরি। আই স্টপড দেয়ার স্মোকিং, আমি স্মোকিং করে সেখানে থামলাম। আমার স্মোকিং করা শেষ, এরপর আমি থামলাম এখানে, সিগারেট খাওয়া শেষ। আই স্টপড দেয়ার স্মোকিং, আমি স্মোকিং করে সেখানে থামলাম। আর প্রথমটা হচ্ছে আই স্টপড দেয়ার টু স্মোক, আমি স্মোক করতে সেখানে গেছি, সেখানে গিয়ে থামছি। কথা দুটো কিন্তু ভিন্নতা। প্রথমটা হচ্ছে আমি করার জন্য এখানে গেছি, দ্বিতীয়টা হচ্ছে আমার করা শেষ, এরপর আমি এখানে গিয়ে থামছি, স্মোকিং করা শেষ। তার মানে আমরা যদি অনেক সময় এই ইনফিনিটিভ আর জিরান্ডকে বা ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা একই রকম অর্থ দিই, বাট দে আর নেভার সেম। এই পার্টিসিপল বা জিরান্ডের ক্ষেত্রে খেয়াল করো, কাজটা আগে হয়ে গেছে। আই স্টপড দেয়ার স্মোকিং, আমি স্মোকিং করে সেখানে গেছি বা সেখানে থামছি। আর ইনফিনিটিভ হবে যে কাজটা হয় নাই এখনো। যেমন আই উইল গো টু ঢাকা টু বাই এ শার্ট, নাকি বাইং এ শার্ট। আবার এই অর্থটা দেখো, তোমরা এটা যদি সঠিক করতে পারো আশা করছি 2টা অ্যান্সার রাইট হবে তোমাদের। 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, আই উইল গো টু ঢাকা। ধরো ঢাকা বসুন্ধরা, আমি ধরো বসুন্ধরাই দিলাম, হ্যাঁ ঢাকা তো। আই উইল গো টু বসুন্ধরা টু বাই অথবা বাইং আ টি শার্ট। এটা একটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন দেখি। তাইলে আমি বুঝতে পারবো তুমি জিরান্ড আর প্রিন্সিপালের পার্থক্য বুঝছো কিনা। গুড। এই যে সাদিয়া ওই অ্যান্সার সঠিক দিয়েছে। তারপরে এই তো সাব্বির আহমেদ গাজী। এখন কিন্তু ব্যাপারটাকে সহজ মনে হবে যে আসলে কখন কোনটা বসাবা। আই উইল গো টু বসুন্ধরা বাইং আ শার্ট, এটার মানে হইতেছে আমি শার্ট কিনে বসুন্ধরায় যাব। শার্ট যদি কিনে ফেলি তাই বসুন্ধরা যাবো কি করতে। আর প্রথমটা উত্তর হচ্ছে আই উইল গো টু বসুন্ধরা টু বাই আ শার্ট, আমি বসুন্ধরায় যাব একটা শার্ট কিনতে, তার মানে শার্ট এখনো কিনি নাই। তার মানে ইনফিনিটিভ ইউজ করবো যখন কাজটা হয় নাই, কাজের উদ্দেশ্যে কোথাও যাচ্ছি। আর জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবো কাজটা যখন কইরা ফেলছি, করার পরে কিছু একটা করলে। যেমন ধরো আরো একটা উদাহরণ দিই, হ্যাঁ আজকে শুধু উদাহরণ হবে আজকে। রাইট ফর্ম ভার্ব পড়াইতে গেলে আমার নিজেরই মাথাটা নষ্ট হয়ে যায়। আমার মনে হয় যে পোলাপাইনকে এমন করে গুইল্লা দিয়ে দিই মাথার ভিতরে। রাইট ফর্ম ভার্বে অনেক প্যারা খাইতে হয় স্টুডেন্টদের। ধরো এই উদাহরণ তুমি বুঝো না, এগুলো কিচ্ছু বুঝো না। আরেকটা উদাহরণ দেখো, চলো আরেকটা বাক্য লিখি আমি। ধরো কি লেখা যায়, যেমন the farmer will earn money selling or to sell his crops. crops মানে শস্য। আচ্ছা দেখো এই বাক্যটা কোনটা সঠিক হবে। The farmer will make money selling his crops or to sell his crops। দেখি, আচ্ছা এটা উইল দিলে আরো ঝামেলা, ব্যাপারটা এখানে ঘাবলা হয়ে যাবে। The farmer earned money, হ্যাঁ selling his crops অথবা to sell his crops। প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ডের পার্থক্য কি? মেলা 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 গভীর প্রশ্ন, এটা আসবে আলোচনায় আসবে। সেলিং আর টু সেলের আলোচনা আস্তে আস্তে আসবে, মানে প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ড। আচ্ছা অনেকে উত্তর দিয়েছে শুধু একটা আরবিতে নাম লেখা। হ্যাঁ নাজিফা, আমি তোমার প্রশ্ন দেখেছি নাজিফা, আমরা আসবো। আমরা
প্রেজেন্ট পার্টিসিপল কি আর জিরান্ট কি এগুলো আমরা আরও ক্লিয়ারলি আলোচনা করব। অনেক অ্যান্সার দিয়েছে টু সেল হিজ ক্রপস, টু সেল হিজ ক্রপস দিয়েছে অ্যান্সার, বেশিরভাগ অ্যান্সার এসেছে টু সেল হিজ ক্রপ। ওকে, আসি আমরা এবার অর্থ মিলাই। এবার তোমরা বাংলা অর্থটা দেখো, সেলিং হিজ ক্রপস, এটার বাংলা হচ্ছে তার শস্য বিক্রি করে। তার, আমি তাকে সম্মান দিয়ে বললাম, তার শস্য বিক্রি করে। তাহলে সেলিং যেহেতু বলেছি কাজটা আগে হয়ে গেছে, আচ্ছা টু সেলে আসো এবার, টু সেল হিজ ক্রপস, এটাও তো হচ্ছে তার শস্য বিক্রি করতে, তার বিক্রি করতে একটা উদ্দেশ্য থাকবে, হ্যাঁ এটা ভবিষ্যতে হবে। আচ্ছা এখন আসো অর্থ মিলাই। দ্য ফার্মার আর্নড মানি, কৃষকটি টাকা উপার্জন করেছিলেন তার শস্য বিক্রি করে। এটা একটা উত্তর। দ্বিতীয় উত্তর, দ্য ফার্মার আর্নড মানি টু সেল হিজ ক্রপস, কৃষক তার শস্যগুলো বিক্রি করতে আগে টাকা উপার্জন করছে। মানে আমার বিক্রি করতেই টাকা লাগবে, ব্যাপারটা এরকম নাকি বিক্রি করে আমি টাকা উপার্জন করছি? আমি কি বললাম, আমি আমার এই ধরো মোবাইলটা বিক্রি করে দিব, আমি মোবাইলটি বিক্রি করে টাকা পেলাম নাকি বিক্রি করতে টাকা আগে আগে টাকা ঢুকাইলাম? যে আমার বিক্রি করতে টাকা লাগবে নাকি বিক্রি করলে টাকা আসবে, ব্যাপারটা এই জায়গায়। যে একটা হচ্ছে কৃষক বিক্রি করে টাকা আর্ন করছে, আরেকটা হচ্ছে বিক্রি করতে টাকা আর্ন করছে। তার মানে মোবাইল বিক্রি করতে সে টাকা পাবে, তাহলে বিক্রি করতে গেলে তার টাকা লাগবে। ব্যাপারটা এরকম না, উল্টো হয়ে গেল না? যে আইফোন কি করলো, সে বিক্রি করে টাকা পাবে, তুমি বলো যে বিক্রি করার জন্য টাকা লাগবে তার। এখন ব্যাপারটা কেমন না? কেনার জন্য টাকা লাগে, বিক্রি করতে টাকা লাগে না। আচ্ছা বলছে, আর কয়েকজন বলছে ভাই আরো উদাহরণ দেন, আরো আসছি, চলো আমরা আরো ক্লিয়ার হব, চলো আমরা আরো আস্তে আস্তে আমরা আরো ব্যাপারগুলো ক্লিয়ার করি। চলো আমরা এই যে টু প্লাস ভার্বে বেসো আর ভার্বে আইএনজির মধ্যে পার্থক্য কি, এটাতে আমরা আরো একটু আলোচনা বর্ধিত করি। আজকে স্লাইড তো কমই, 7 নম্বর স্লাইডে চলে আসছে, স্লাইড তো কম, এটার স্লাইড মনে হয় 13টা 14টা, না স্লাইড আরও আছে 16টার মতো স্লাইড। প্যারা নাই, আমরা 2 পার্টে না নিতে পারলে 3 পার্টে নিব, প্যারা নাই, আমরা 7টা পর্যন্ত ক্লাস নিব। চলো ধরো আমি এখানে 2টা বাক্য লিখি, হ্যাঁ বাক্য দিয়ে আমরা ক্লিয়ার করবো ব্যাপারগুলোকে। যেমন ধরো দ্য গ্রুম, গ্রুম চিনো তো, বরপক্ষ। দ্য গ্রুম দ্য গ্রুম স্পেন্ট, ধরো চিন্তা করো একজন বরপক্ষ একটা কনে দেখতে আসছে, হ্যাঁ দ্য গ্রুম স্পেন্ট, এমন হয় না যে কনে দেখে টাকা দেয়, ব্যাপারটা এরকম না যে টাকা, এটা মানে একটা মেয়ে দেখতে আসছে টাকা দিবে, ব্যাপারটা এরকম, জাস্ট সিম্পল। চিন্তা করো, এটা নিয়ম নীতি আমরা পড়ে যাচ্ছি, চিন্তা করো দ্য গ্রুম স্পেন্ট 5,000 টাকা seeing the bribe, এটা একটা আমাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, the groom spent 5,000, 500 হইলে কম হয়ে যায়, 5,000 টাকা to see the bribe, সরি ব্রাইব না, ব্রাইড, হ্যাঁ দুঃখিত আমার শব্দটা একটু লিখতে ভুলেছে, ব্রাইড, ব্রাইব অর্থ তো হচ্ছে ঘুষ, ব্রাইড। ওকে, এটার অর্থটা টু মানে হচ্ছে দেখতে, উদ্দেশ্যে, তাহলে কোনটার উত্তর সঠিক দেখি। আচ্ছা একটু বড় করে লিখলে ভালো হয় না? আচ্ছা আমরা নেক্সটগুলো একটু বড় করে লিখব, ঠিক আছে। আমরা
এই যে তোমাদের কিন্তু এখন আমি একটা প্রশ্নের সম্মুখীন করে দিলাম। সেটা কি? সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর দুটোই সঠিক। কারণ কি? এইটা যদি ধরি তাহলে অর্থ দাঁড়াচ্ছে দ্য গ্রুম স্পেন্ড 5,000 টাকা সিইং দ্য ব্রাইড। সে কনেকে দেখে 5,000 টাকা খরচ করছে। দেখে, যদি তুমি সিইংটা আগে ব্যবহার করো তাহলে কাজটা আগে হয়েছে, খরচ পরে করছে। আর যদি টু সি দাও তাহলে দেখতে তা আগে খরচ করে ফেলছে। তাহলে এই বাক্যে খরচটা আগে, খরচের অংশটা হচ্ছে আমাদের 1 নম্বরে, আর দেখার কাজটা হচ্ছে আমাদের 2 নাম্বার। আর যদি তুমি এখানে এই যে পার্টিসিপল ইউজ করো তখন কাজটা হচ্ছে 1 নম্বরে, খরচটা দেখাটা হচ্ছে আমাদের এই যে খরচটা হচ্ছে 2 নম্বরে। তাহলে এটা হচ্ছে কি যাচ্ছে দ্য গ্রুম স্পেন্ড 5,000 টাকা সিইং দ্য ব্রাইড। বর কনেকে দেখে 5,000 টাকা খরচ করছে। তাহলে আগে করছে কি? আগে দেখছে, হ্যাঁ, দেখে সে টাকাটা দিছে। আর এই বাক্য কিন্তু একই অর্থ দিচ্ছে না। ঘটনা যদিও ওই কনে দেখতে গেছে, এখানে সে টাকাই খরচ করছে, 5,000 টাকা খরচ করছে, ব্যাপার কিন্তু একরকম না। এখানে আসছে কনেকে দেখে 5,000 টাকা দিচ্ছে, তাকে কনেকে দিচ্ছে, ধরো কনের এখানে দিচ্ছে টাকাটা। আর এখানে অর্থ হচ্ছে অন্যরকম, সে কিন্তু কনেকে দিচ্ছে এটা বলা যাচ্ছে না। দ্য গ্রুম স্পেন্ড 5,000 টাকা টু সি দ্য ব্রাইড। এটা এমন যে কনেকে দেখার জন্য হয়তো গাড়ি ভাড়া করতে গেছে, তখন টাকা লাগছে, অথবা ওইখানে মেহমানটা আছে তাদেরকে খাওয়াইতে টাকা লাগছে। ব্যাপারটা হচ্ছে ওই রকম নির্দেশ করতেছে, আগেই টাকা খরচ করে ফেলছে। তাহলে যদি আমরা এই ইনফিনিটিভ ইউজ করি তাহলে অর্থ দেখি, আমি এটা বাংলাটা লিখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যে কনেকে দেখতে বর 5,000 টাকা খরচ করেছিল। আর এইটার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে কনেকে দেখে বর 5,000 টাকা খরচ করেছে। আচ্ছা, এটা তো কনফিউজিং হয়ে গেছে, ব্যাপারটা দুইটাই সঠিক হতে পারে, দুইটা রেট। আমি আরেকটু আসছি, চলো আরো কিছু আমরা সিম্পল এক্সাম্পল দেখি। এবার এই দুইটা বাক্য বুঝতে পারলে আশা করবো আমরা ইনফিনিটিভ এবং আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। চলো আমরা একটু দুইটা সেন্টেন্স লিখি। হ্যাঁ, 1 নম্বর সেন্টেন্স আমরা দেখি। ধরো আমি ধরলাম, ধরো হচ্ছে ফাহিম নামে একটা ছেলে, ঠিক আছে? আচ্ছা, ফাহিম enrolled the English winner course to be good at English. গুড এট মানে হচ্ছে দক্ষ, ঠিক আছে? এটা ফ্রেজাল ওয়ার্ড। গুড এট মানে হচ্ছে দক্ষ। এটার আরো একটা উদাহরণ দেই, 2 নম্বর। ফাহিম enrolled the English winner course টু বির যেখানে কি হবে, ভার্বের সাথে সরাসরি আইএনজি। হ্যাঁ, টু বি হবে না, এখন হবে কি বিং গুড এট ইংলিশ। বলো দেখি এবার তোমাদের কোনটা মনে হচ্ছে সঠিক। একটু বড় করে লিখলাম, এবার দেখি তোমরা কে কে বলতে পারো। এটা যদি বুঝো আমি আশা করবো তোমাদের এই ক্ষেত্রে আর ঝামেলা হবে না, আশা করছি আমি। দুইটাই কারেক্ট। গঠনগতভাবে দুইটা আসলে কারেক্ট হওয়া উচিত না। দুইটা কারেক্ট হলে অর্থের অনেক ব্যাপার স্যাপার থাকবে, ঠিক আছে? আচ্ছা, অনেক উত্তর দিয়েছো। এবার আমরা অ্যান্সারটাকে একটু আমরা অ্যানালাইসিস করি যে কোনটা উত্তর সঠিক হওয়া উচিত যৌক্তিকভাবে। খেয়াল করো,
এই বাক্যটাকে আমি একটু বোঝার চেষ্টা করি। আমরা কি বলেছি, টু বি এর ক্ষেত্রে মানে উদ্দেশ্যটা পরে হবে, এটা ভবিষ্যতে হবে, আর কাজটা আগে হয়ে গেছে। আর এই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা কাজটাই আগে করে ফেলছি। খেয়াল করো কি বলছি আমি, ফাহিম এনরোলড দ্য কোর্স। এই যে এনরোলড দ্য কোর্স, এটা 1 নাম্বার হয়েছে। কোর্স 2 নাম্বার ভার্ব কি আমাদের বি, টু বি গুড এট ইংলিশ, ইংরেজিতে দক্ষ হতে। ইংরেজিতে দক্ষ হতে সে কোর্সটা কিনছে, তাহলে এটা হচ্ছে তার উদ্দেশ্য। এই টু বি গুড এট, এটা হচ্ছে তার উদ্দেশ্য, এটা হচ্ছে তার একটা উদ্দেশ্য। তাহলে আমাদের ইনফিনিটিভ আসলে একটা উদ্দেশ্য প্রকাশ করে, যেটা ভবিষ্যতে ঘটবে। আর এই বাক্যে আমরা কি পাইতেছি, ফাহিম এনরোলড দ্য ইংলিশ উইনার কোর্স বিইং গুড এট ইংলিশ। সে ইংরেজিতে দক্ষ হয়ে তারপর কোর্স কিনছে। ইংরেজিতে দক্ষ যে সে কেন কোর্স কিনবে, জাস্ট সেন্টেন্সের গঠনই বোঝা যাচ্ছে। ফাহিম অবশ্যই দক্ষ হতে কোর্সটা কিনছে, সে দক্ষ হতে চাচ্ছে। আর যদি এইটা দাও, তার মানে হচ্ছে ফাহিম দক্ষ হয়ে এরপরে কোর্সটা কিনছে, যেটা আসলে আমরা বাস্তবিক করি না। ধরো তুমি কি করবা, সে বিসিএস ক্যাডার হয়ে বিসিএস পরীক্ষা দিয়েছে, নাকি সে বিসিএস ক্যাডার হতে বিসিএস পরীক্ষা দিয়েছে। দেখো এই উদাহরণটা তোমরা দেখলে বুঝে যাবা যে হি sat for the BCS test, ধর প্রিলিমিনারি টেস্ট, টু বি আ ক্যাডার নাকি বিং আ ক্যাডার। সে বিসিএস ক্যাডার হতে পরীক্ষা দিয়েছে নাকি বিসিএস ক্যাডার হয়ে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে। সচরাচর যেটা ঘটে না, হ্যাঁ কিছু কিছু মানুষ আছে বিসিএস ক্যাডার হয়েও পরীক্ষা দেয়, আমরা ওইটা সচরাচর ব্যাপার ভাবছি না। ধরো এটা যদি এইচএসসি হইতো, তাহলে কি বললাম, হি সেট ফর দ্য এইচএসসি এক্সাম টু পাস দ্য এক্সাম, না পাসিং দ্য এক্সাম। পাস করে কি আবার এইচএসসি পরীক্ষা দিবে কেউ? না। তার মানে এক্ষেত্রে হচ্ছে আমরা উদ্দেশ্য বুঝাইছি, সে ক্যাডার হতে বিসিএস পরীক্ষা দিয়েছে, বা সে এইচএসসি পাস করতে বিসিএস পরীক্ষা দিয়েছে। আমি শার্ট কিনতে বসুন্ধরায় যাব, বোঝা গেল? এখন কি একটু সহজ মনে হচ্ছে এই ব্যাপারগুলো? বাচ্চারা এই ব্যাপারগুলোকে এখন একটু ক্লিয়ার মনে হচ্ছে যে তুমি বুঝতেছো কিনা, জিনিসটাকে ফিল করতে হবে। ব্যাপারটা যখন ফিল করতে পারবা, ইয়াস এটার মিনিংটা এমন, তখন মনে হবে। তুমি যেটা মিনিং দাও যে বিং আ ক্যাডার, তাহলে হয়ে যাচ্ছে সে বিসিএস ক্যাডার হয়ে বিসিএস পরীক্ষা দিতে বসছে। আর যদি দাও টু বি আ ক্যাডার, তার অর্থ হচ্ছে সে একজন বিসিএস ক্যাডার হতে পরীক্ষা দিয়েছে, হওয়ার উদ্দেশ্যে পরীক্ষা দিয়েছে। বুঝে গেল? ওকে, তাহলে ক্লিয়ার না? ইয়াস ক্লিয়ার ভাইয়া, আলহামদুলিল্লাহ। চলো আমরা তাহলে এই পেজ যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, আমরা এখানে অনেক এইটা আলোচনা করতে গিয়ে কথা বেশ হইল না আমাদের, এখানে খুব বিস্তারিত আলোচনা হইল, এইখানে আমাদের আলোচনা হইল, এইখানে আলোচনা হইল। মোটামুটি আমরা একটা প্রশ্নকে বুঝতে আমরা 3 স্লাইডে আলোচনা করলাম। ওকে, চলো আমরা এর পরের পেজে আসি। এখন আসো আমরা আলোচনা করব ইংলিশের জটিলতম 2টা টার্ম নিয়ে, জেরান্ড অ্যান্ড ইনফিনিটিভ। চলো আমরা আলোচনাকে দীর্ঘায়িত করব, ধীরে 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 আমরা দীর্ঘায়িত করব। আসসালামু আলাইকুম আরিফ শাহরিয়ার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আরিফ, দেরি করছো কেন? আচ্ছা, অনেকে এখনই অ্যান্সার করতেছে, অনেকে অ্যান্সার এখনই করতেছে। আমি অ্যান্সার এখনই করতে বলি নাই, তুমি তো পারো না, এটা তো পড়াই নাই। কল হার সান, শি টোল্ড হার সান টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার অ্যান্ড ফেল্ট অ্যাসলিপ এগেইন। তাহলে টু কল দিলে কি হতে হচ্ছে, ছেলেকে ডাকতে সে বলল ছেলেকে আমাকে এক গ্লাস পানি দাও এবং ঘুমায় গেল, নাকি ছেলেকে ডেকে? আমরা আগের স্লাইড পড়লে এটা ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। এরপরে আসি, সো টু এর পরে কি হবে এটা আমরা জানি, এটাও খুব একটা কঠিন প্রশ্ন না। ড্যাশ ইজ আ নোবেল প্রফেশন, এগুলো পারা উচিত। আলোচনা আমরা অন্য বিষয়ে করব, অন্য গভীর প্রশ্ন নিয়ে করবো আলোচনা। এগুলো খুব কঠিন মনে হচ্ছে কি এখানে প্রশ্নগুলো? দেখি 3টে অ্যান্সার করো, আমি বললাম না কিছু, তোমরা 3টে অ্যান্সার করো দেখি। এগুলো তো বাচ্চাদের প্রশ্ন। আচ্ছা, এটা ফ্রম হবে না, এটা হচ্ছে ফর্ম হবে। হ্যাঁ, এটা প্রিপোজিশন হয়ে গেছে, হচ্ছে FROM। এটা হচ্ছে কোয়েশ্চেন। ব্যাপারটা বেশ মজার। হ্যাঁ,
এসব আলোচনা খুব গভীরে করতে পারলে খুব মজা লাগে। এই তো সবার উত্তর হয়েছে, কি পারবো, তোমরা সব পারো। যাই হোক, আমরা আলোচনা আগাচ্ছি। হ্যাঁ, পারলেও তো অনেকে রেকর্ডেড করবে, সেটা প্রয়োজন আছে। চলো আমরা আগাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি অনেক মনে হয় আজকে বেশি এক্সাইটেড, এটার জন্য আমি সরি, কারণ আজকে অনেক বেশি এক্সাইটেড হচ্ছি। কেন যেন রাইট ফর্ম অফ ভার্ব পড়াইতে গেলে আমার এক্সাইটমেন্ট তৈরি হয়ে যায়। যাই হোক, ওইটা তোমরা ইজিলি নাও। জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভের একটা বিস্তারিত আলোচনা প্রয়োজন আছে, খেয়াল করো। জিরান্ড আর ইনফিনিটিভের আমরা দুই পাশে দুইটা সেন্টেন্স লিখবো, ঠিক আছে? এই পাশে আমরা আলোচনা করবো হচ্ছে জিরান্ড সম্পর্কে, আমরা এই পাশে আলোচনা করবো হচ্ছে ইনফিনিটিভ সম্পর্কে। আচ্ছা, খেয়াল করো, প্রথমে আসি আমরা জিরান্ডের গঠনটা কেমন হয়। জিরান্ডের গঠন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, আমি এটা একটু বড় করে লিখছি। জিরান্ডের আলোচনাটা একটু বিস্তারিত বুঝে নাও। জিরান্ডের আলোচনা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর আমাদের ইনফিনিটিভের গঠন হচ্ছে 2 + V1। এ হচ্ছে বাক্যের গঠন, মানে এই টার্মগুলো গঠন কোনটা কিভাবে হবে। তাহলে জিরান্ড মানে কি, ভার্বের সাথে আইএনজি হবে, আর ইনফিনিটিভ হচ্ছে এটা 2 এর সাথে ভার্বের বেস ফর্ম হবে। ওকে, এবার আসি আমরা 2 নম্বরে, কোনটা কি বুঝায়। এই জিরান্ড সে একটা নাউন হিসেবে বসতে পারে, আবার একটা ভার্ব হিসেবেও বসতে পারে, বুঝতে হবে এই জায়গায়। এটা আমরা জেনারেলি দিলাম একটা নাউন। হ্যাঁ, আচ্ছা, আর ইনফিনিটিভ আসলে কাজ করে এক প্রকার, মানে এটা ভার্বের মতোই কাজ করে, এটা জেনারেলি একটা ভার্বের মতো কাজ করে, এটা ভার্বের মতো। কখনো কখনো ইনফিনিটিভ নাউন হতে পারে, তবে খুব রেয়ার, ওইটা তো আমরা যাচ্ছি না। আমরা বাংলা অর্থটা দেখি, কোনটা কি অর্থ দেয়। জিরান্ড আর ইনফিনিটিভ তুমি কিভাবে অর্থ বিবেচনা করে বুঝবা। যেহেতু নাউন দেয় তাই এটা কোনো কিছুর নাম হবে। 1 নাম্বার গেল কি, এটা কোনো কিছুর নাম। জিরান্ডের অর্থটা খেয়াল করো, কোনো কিছুর নাম, অথবা এটা হতে পারে, অর্থ হতে পারে করে, করে, দেখে, খেয়ে, যে, এরকম অর্থ দিবে, ঠিক আছে? যে, পে, এরকম একটা মিনিং দিবে, ঠিক আছে? গেটিং, তারপর হচ্ছে কি ইটিং, তারপর হচ্ছে কি গোয়িং, গোয়িং টু ঢাকা, সিং হার, অথবা হচ্ছে ডুইং দ্য ওয়ার্ক, এরকম অর্থ দিবে। যেমন আমি এক্সাম্পল হিসেবে কি লিখছি, যেমন দেখো, করে দিয়ে যদি একটা আনসার দিই, যেমন ডুইং দ্য ওয়ার্ক I called my mother। এটা এক্সাম্পলটা খেয়াল করো, ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করে আমি আমার মাকে ডেকেছিলাম। তার মানে কিন্তু উদ্দেশ্যে ডাকি নাই, আমি কিন্তু বলি নাই আমি কাজটি করতে আমার মাকে ডেকেছি, তার মানে আমি কাজটা করে ফেলছি, তারপর আমি মাকে ডাকছি। খেয়াল করো, এই যে বাংলা অর্থটা বুঝতে পারলে তোমার অ্যান্সারটা ক্লিয়ার হবে। ধরো আমি দেখে দিয়ে দিলাম, যেমন সিং মাই মাদার, সিং মাই মাদার, আমার মাকে দেখে, আই কল হার, আই কল্ড হার, আমার মাকে দেখে মানে দেখছি, দেখার পর আমি তাকে মাকে ডাকছি। তাহলে মাকে দেখে আমি তাকে, মানে আমার মাকে ডাক দিলাম। ধরো আমি খেয়ে দিয়ে যদি একটা অ্যান্সার করি, ধরো আমি যদি বলি হ্যাভিং মাই ডিনার, হ্যাভিং মাই লাঞ্চ, এই হ্যাভার তো কিন্তু আছে না, হ্যাভার তো হচ্ছে খাওয়া। হ্যাভিং মাই লাঞ্চ মানে আমার খাবার খেয়ে, দুপুরের খাবার খেয়ে, আই হ্যাড আ ন্যাপ, আমি হালকা একটু ঘুমালাম। আবার যদি যে দিয়ে হয়, তাহলে গোয়িং টু বসুন্ধরা, গোয়িং টু বসুন্ধরা, বসুন্ধরায় গিয়ে আই, অথবা আমি প্রেজেন্টে দিই, অনেকগুলো পাঁচটা দিচ্ছি, তোমাদের একটা প্রশ্ন আগ্রহ হতে পারে, আই উইল বাই আ নিউ শার্ট। এটার অর্থ কি দাঁড়ালো, গোয়িং টু বসুন্ধরা, বসুন্ধরায় গিয়ে আই উইল বাই আ নিউ শার্ট, আমি একটা নতুন শার্ট কিনবো। তাহলে বসুন্ধরা গিয়ে, খাবার খেয়ে,
মাকে দেখে কাজটি করে, এবং আমরা যে অ্যান্সার দিই পে, যেমন আমি বলতে পারি যে গেটিং such a nice gift, getting such a nice gift, I became much happy. এবার এইটার বাংলা তোমরা বলো, এটা বাংলা বলো তোমরা, এই লাস্ট সেন্টেন্সটা বাংলা। গেটিং সাচ আ নাইস গিফট, সাচ আ এমন, আই বিকেম মাচ হ্যাপি, এটা বাংলা তোমরা বলবা, তাহলে বুঝতে পারবো যে তোমরা অর্থটা ধরতে পারছো। 1 ঘন্টায় কি কি টপিক করাইছে রাইট ফর্ম অফ ভার্বের, কয়টা স্লাইড খুবই কম গেছে, প্যারা নাই। নাউন আর জিরান্ডের মধ্যে কি পার্থক্য আছে? সেটা হচ্ছে জিরান্ড মাঝে মাঝে নাউন হয়, কিন্তু নাউন কখনো মানে নাউন সব নাউন জিরান্ড না, কিন্তু জিরান্ডরা নাউন, এই হচ্ছে পার্থক্য। ভাইয়া এত বসুন্ধরা করে কেন? অনলাইনে বেশি শপিং করে নাকি? ওইখানে বেশি শপিং করে নাকি? না, আমি আসলে বসুন্ধরা খুব একটা শপিং করি না, কিন্তু বসুন্ধরা হচ্ছে আমাদের বন্দিবাসা অনলাইন অফিসের পাশেই, তো আমাদের কিছু প্রয়োজন হলে ওইখান থেকে কেনা হয় আর কি। মানে আমাদের স্টুডিওর পাশে হচ্ছে বসুন্ধরা। ভাইয়া বসুন্ধরা থেকে শার্ট কিনে না, আমি বসুন্ধরা থেকে শার্ট কিনি না। আচ্ছা, এটা বাংলা করো। ভাইয়া বসুন্ধরা থেকে না, আমি বসুন্ধরা থেকে খুব একটা শপিং করি না, ওইদিকে যাওয়া মানে ওই দিক দিয়ে আসা যাওয়া হয়, কিন্তু ওই শপিং করার জন্য ওই এলাকায় যাই না, দাম বেশি। আচ্ছা, খুব সুন্দর না, এটা হবে হচ্ছে এত সুন্দর একটি গিফট পেয়ে, এক্সপ্রেশন এরকম হবে, এত সুন্দর একটি গিফট পেয়ে, এরকমটা হবে, এত সুন্দর একটি গিফট পেয়ে। ওকে, উপহারটি পেয়ে আমি অনেক খুশি হলাম না নাজিফা, এটার অর্থটা একটু সুন্দর হবে, অনেক সুন্দর একটি উপহার পেয়ে আমি খুশি হয়ে গেলাম। ওকে, সুন্দর একটা গিফট পেয়ে আমি খুশি হয়ে গেলাম। আচ্ছা, রবিউল বলছে এরকম পুরস্কার হলে আমি খুব খুশি হব। না না না, পাস্ট টেন্সে, আই বিকেম মাচ হ্যাপি, আমি অনেক খুশি হয়েছিলাম, এই অর্থটা আসতে হবে এই জায়গার মধ্যে। শেষ। কার ক্লাস ছিল? 24 থেকে আজকে 2টা ক্লাস। ও, তাহলে আমি আজকে একটা, হ্যাঁ 7:30টায়। আল্লাহ হাফিজ। ওকে, সুন্দর একটা উপহার পেয়ে আমি খুশি, রাইট, এই তো সুন্দর। আচ্ছা, তাইলে সবার উত্তর মোটামুটি যে গেটিং সাচ এ নাইস গিফট, এত সুন্দর একটা পুরস্কার পেয়ে আই বিকেম মাচ হ্যাপি, আমি অনেক খুশি হয়ে গেলাম। এবার এই ক্ষেত্রে আমরা আসলে এটার অর্থ কেমন দেয়, যেমন ধরো এটার অর্থটা দিবে বাংলায়, ধরো আমরা যদি বলি করে না, এখানে আসবে কি করতে, এখানে মিনিংটা হয়ে যাবে কি করতে, দেখে না হয় এখানে হয়ে যাবে কি দেখতে, আবার খেয়াল করো খেয়ে না হয়ে এখানে হয়ে যাবে খেতে, আবার যে না হয়ে যে অ্যান্সার হয়ে যাবে কি যেতে, ঠিক একইভাবে পে না হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে পেতে। ওকে, যেমন ফর এক্সাম্পল আমরা এখানে একই জিনিসকে আমরা এখন ইনফিনিটিভে ট্রান্সফর্ম করে ফেলবো। তাহলে আই কল্ড মাই মাদার টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে মাকে ডাকছি, আমি কাজটা একা পারতেছি না, তখন মাকে ডেকেছি। আই কল্ড মাই মাদার, I called my mother, অথবা আই কল না দিয়ে ওয়ার্ডটা সুন্দরভাবে এভাবে দিলে, যেমন আই রিকোয়েস্টেড মাই মাদার টু ডু দ্য ওয়ার্ক, আমি আমার মাকে ডেকেছিলাম কাজটি করতে। আবার সিইং মাই মাদার আই কল্ড হার, আমার মাকে দেখে আমি তাকে ডেকেছিলাম, তাহলে কি হইতে পারে আই, ধরো আমি লিখলাম যে আই টোল্ড মাই মাদার টু সি দ্য বার্ড, টু মানে একই জিনিস তো মিলবে না, অনেক সময় অর্থ মিলানো যায় না, আমি কি দিলাম টু সি দ্য বার্ড, আমি পাখিটি দেখতে আমার মাকে ডাক দিয়েছিলাম, পাখিটি দেখতে দেখার উদ্দেশ্যে, টু সি
দ্য বার্ড। ওকে, আচ্ছা, এরপর আসো কি আসতে পারে, হ্যাভিং মাই লাঞ্চ আই হ্যাড আ ন্যাপ। তাহলে কি, I will have my lunch. I'll have my lunch to satisfy my hunger. আমার ক্ষুধা নিবারণ করতে আমি দুপুরের খাবার খাবো, উদ্দেশ্য। ওকে, আচ্ছা, তাহলে এই আলোচনা আশা করি ক্লিয়ার। তবে এই ক্ষেত্রে, এই জিরান্ডের ক্ষেত্রে নাউনের মতো কিছু ডিফারেন্স আছে। যেমন কি, ধরো সুইম থেকে হয়ে যাবে সুইমিং। সুইমিং ইজ আ গুড হ্যাবিট। সুইমিং ইজ যেমন এই যে নাউন যখন অর্থ দিবে তখন এমন হবে, সুইমিং ইজ আ গুড হ্যাবিট। আবার টিচিং ইজ আ গুড প্রফেশন। টিচিং ইজ আ গুড প্রফেশন। বুঝা গেল? ওকে, এবার তোমরা অ্যান্সার করো কি হবে। কলিং হার সান, শি টোল্ড হার সান টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার। তার ছেলেকে ডেকে তিনি তার ছেলেকে এক গ্লাস পানি দিতে বললেন, নাকি টু কল হার সান, শি টোল্ড হার সান টু গিভ আ গ্লাস অফ ওয়াটার, নাকি তার ছেলেকে ডাকতে তার ছেলেকে বললেন এক গ্লাস পানি দিতে। কোনটা অর্থ আমাদের বাস্তবিক এবং যুক্তিসম্মত মনে হচ্ছে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, কালকে তো দেখলাম, কালকে আপনি আসেন না এখানে। ভিডিওটা দেখেন প্লিজ। আচ্ছা, তাহলে এটা কি হবে, কলিং হবে, রাইট। তাহলে ওই যে বাংলা অর্থ ডেকে বা ডাকিয়া সাধু ভাষায়। কলিং হার সান, তার ছেলেকে ডেকে, শি টোল্ড হার সান টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার অ্যান্ড ফেল্ট অ্যাসলিপ অ্যাগেইন। তার ছেলেকে ডেকে তিনি তাকে এক গ্লাস পানি দিতে বললেন এবং তারপর আবার ঘুমিয়ে পড়লেন। আচ্ছা, সো টু এর পরে ভার্বে বেস, এটা একদম শিশুদের প্রশ্ন। টু ফর্ম আ পিসফুল সোসাইটি ওয়ান শুড বি ওয়াচফুল টু সি দ্যাট আদার্স রাইটস আর নট ভায়োলেটেড। একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে একজনের খুব খেয়াল রাখতে হবে যে অন্যদের যে রাইটগুলো বা অধিকারগুলো যেন নষ্ট না হয়। লাস্ট কোয়েশ্চেন, ড্যাশ ইজ আ নোবেল প্রফেশন। এটা একটু আগে বলেছি, সো এটা খুবই সহজ প্রশ্ন। সো ড্যাশ ইজ আ নোবেল প্রফেশন, টিচিং ইজ আ নোবেল প্রফেশন। টিচিং ইজ আ নোবেল প্রফেশন। ওকে, তাহলে কি আমরা ইনফিনিটিভ জিরান্ডের প্রশ্নগুলো পারবো? সবাই একটু জানিয়ে দাও তোমাকে যে ইনফিনিটিভ আর জিরান্ড ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। ইনফিনিটিভ জিরান্ড নিয়ে ছেলেমেয়েরা অনেক ভুক্তভোগী হয় প্রবলেমে। ভাই, এক্সামে যদি সেন্টেন্সের অর্থ না বুঝতে পারি তাহলে ব্যাপারটা আসলে কঠিন। তাহলে এই ব্যাপারটা আসলে সহজ সমাধান নেই যে এভাবে দিয়ে দিবা, এটা আসলে সহজ সমাধান নাই। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজিটা ইউজ আসে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি মানে জিরান্ডের ব্যবহারটা বেশি আসে। তখন তুমি একটু সেফ জোনে থেকে 50%-এর উপরে হচ্ছে প্রশ্ন থাকে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ওকে ভাইয়া, ক্লিয়ার। ওকে, আসো আমরা এই পেজটা আমরা রাখছি, আমরা চলে যাব এইটাতে। ওকে, এখানে আসো। আমরা এই ব্যাপারগুলোকে একটু ক্লিয়ার করি। আমরা সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করতে পারি? হ্যাঁ, আমরা তো সবসময় পজিটিভ সেন্টেন্স বলবো তেমনটা না। এই সেন্টেন্সগুলো নেগেটিভ করতে তোমাদের অনেক বেশি হেল্প করবে আমার বেসিক ইংলিশের 1 নাম্বার আর 2 নাম্বার ক্লাসটা। বেসিক ইংলিশের ক্লাস যারা করো না তাদের অনেক মিস করতেছো। আমি বলেছি এক সেন্টেন্স দিয়ে 6 প্যাটার্নে হাজার বাক্য বানানো সম্ভব, এবং সেগুলো জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট গ্লিমস দেখিয়েছি 2টা ক্লাসের মাধ্যমে। তোমাদের অফিসিয়াল ক্লাস শেষ হোক, আরও কিছু ক্লাস দিব এখানে। আচ্ছা, এখন আমরা নেগেটিভ করব কিভাবে একটা সেন্টেন্সকে, খেয়াল করো। আমরা ইনডেফিনিট আমরা জানি যে 2টা জায়গায় আমাদের কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না। আচ্ছা, খেয়াল করো কি কি। দেখো আমরা নেগেটিভ কিভাবে করি, খেয়াল করো খুব মনোযোগ দিয়ে। আমরা নেগেটিভ করার সময় কি করি? 1 নাম্বার দেখো, ধরো আমরা যদি ইনডেফিনিট কন্টিনিউয়াস লিখিতে কি করি? কন্টিনিউয়াসের ক্ষেত্রে পাস্টে নেগেটিভ করি কি করে? ওয়াজ অথবা ওয়ার প্লাস নট,
প্রেজেন্টে নেগেটিভ করি কিভাবে এম অথবা ইজ অথবা আর প্লাস নট ফিউচারে করি কিভাবে ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি অথবা উইল বি নট শ্যাল বি না শ্যাল নট বি অথবা উইল নট বি এটা হবে শ্যাল নট বি অথবা উইল নট বি যদি সেটা পারফেক্ট হয় খেয়াল করো যদি সেটা পারফেক্ট হয় 2 নম্বরে আমি এখানে লিখছি যদি সেটা পারফেক্ট হয়ে থাকে তাহলে পাস্টে কি করবো আমরা পাস্ট পারফেক্টে পাস্টে আমরা লিখবো আমি তো উপর থেকে পাস্ট প্রেজেন্ট ফিউচার এই প্যাটার্ন লিখতেছি পাস্টে হচ্ছে হ্যাড নট প্রেজেন্টে কি হবে প্রেজেন্টে হবে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট আর আমাদের ফিউচারে কি হবে সেটা উইল নট হ্যাভ অথবা শ্যাল নট হ্যাভ I will not have done the work হ্যাঁ I won't have done the work ওকে তাহলে খেয়াল করো তোমরা সংক্ষিপ্ত ফর্ম ইউজ করবে ঠিক আছে আচ্ছা এখন আসো হচ্ছে যদি আমাকে ইনডেফিনিটে প্রশ্ন আসে তখন কি করবা খেয়াল রাখো ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা প্রশ্ন কি করব ইনডেফিনিটের পাস্টে হচ্ছে ডিড প্লাস নট প্রেজেন্টে হচ্ছে ডু অথবা ডাজ প্লাস নট আর আমাদের যদি ফিউচারে হয় তাহলে হচ্ছে উইল অথবা শ্যাল নট ঠিক আছে আচ্ছা এখন আমরা এগুলোকে প্যাটার্ন মেইনটেইন করে মোডাল তো জানি মোডাল সবার সাথে নট যুক্ত হবে আচ্ছা বাট দ্য ম্যান হু ড্যাশ নট দেখো নটটা দেওয়া থাকবে নট গিভ আপ মানে ছেড়ে দেওয়া হাল ছেড়ে দেওয়া দ্য ম্যান হু ড্যাশ গিভ আপ দ্য রং উইল সাফার শিওরলি যেই মানুষটা ভুল ছেড়ে দেয় না ভুল থেকে দূরে সরে না সে অবশ্যই সে নিশ্চিতভাবে ভবিষ্যতে সে ভুক্তভোগী হবে তাহলে ভবিষ্যতে ভুক্তভোগী হবে কখন যদি এখনই যদি সে খারাপ অভ্যাসটা না ছাড়ে তাহলে এই ঘটনাটা বর্তমানে আর ভুগবে ভবিষ্যতে যেমন আমি বললাম তুমি যদি পড়াশোনা করো আমাদের কন্ডিশন পড়াইছি না কমপ্লিট সেন্টেন্সে আমাদের যদি একটা কন্ডিশন হয় যদি প্রেজেন্টে তাহলে অপর কন্ডিশন হয় হচ্ছে ফিউচারে ফার্স্ট কন্ডিশন বা আমাদের যেটাকে আমরা বলেছি প্রবেবল কন্ডিশন বা পসিবল কন্ডিশন তাহলে এই পার্টটা হবে আমাদের প্রেজেন্টে নেগেটিভ ওই পাশটা হবে আমাদের ফিউচার ওকে তাহলে এখন দেখি তো আমরা কি হবে দ্য ম্যান খেয়াল করো এই যে দ্য ম্যান প্রেজেন্টে কি হবে দ্য ম্যান একটা সিঙ্গুলার পারসন তাহলে প্রেজেন্টে নট করতেছি কিভাবে এটা পাস্টে এটা প্রেজেন্টে এটা হচ্ছে আমাদের ফিউচারে তাহলে খেয়াল করো আমাদের প্রেজেন্টেই নেগেটিভ করার সিস্টেম কি হয় ডু নট না হয় ডাজ নট ইউজ করব এখন দ্য ম্যানের সাথে ডু নট যাবে না ডাজ নট যাবে এটাও আমাদের প্রথম ক্লাসে আমরা বেসিকের 1 নাম্বার ক্লাসে এটা ক্লিয়ার করেছি আমি বারবার বলেছি তোমরা বেসিকের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করো অ্যাটলিস্ট স্লাইডগুলো পর্যন্ত পড়ো তোমরা তাহলে আমরা ওই ক্লাসে ক্লিয়ার করেছি কার সাথে ডু হয় কার সাথে ডাজ হয় কিভাবে আমরা প্রশ্ন করতে পারি তাহলে দ্য ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তার সাথে অবশ্যই কি হবে ডু নট গিভ আপ যাবে না তার সাথে কি যাবে ডাজ নট গিভ আপ কি যাবে ডাজ নট গিভ আপ তাহলে দ্য ম্যান হু ডাজ নট গিভ আপ দ্য রং যে মানুষ ভুল ত্যাগ করে না ভুল শেষ মানে ছাড়ে না উইল সাফার শিওরলি সে অবশ্যই সে নিশ্চিতভাবে ভবিষ্যতে সে ভুক্তভোগী হবে সে কষ্ট পাবে ওকে সেলফিশনেস ড্যাশ হেল্প দ্য সোসাইটি এটা তোমাদের কাছে ছাড়লাম এটা তোমরা আশা করি পারার কথা আমি বারবার লেখা ছোট আমার লেখাগুলা লেখাগুলো আমার অনেক ছোট সত্যি আচ্ছা সেলফিশনেস অনেকে বলছে ডাজ নট হেল্প দ্য সোসাইটি আবার অনেকে বলছে উইল নট হেল্প দ্য সোসাইটি একটু চিন্তা করে উইল নট দে ড্যাশ দেমসেলস দে আচ্ছা এগুলো যদিও প্যাসেজের একটা ব্যাপার আছে এখানে প্যাসেজ আছে মানে প্যাসেজ দেখলে বুঝতে পারবো না কিছু ক্লিয়ার হবে কিন্তু পুরো প্যাসেজটা আনা উচিত হয় মানে আনতে পারি নাই আমরা বোর্ড কোশ্চেন সলিউশন সময় এগুলো দেখাবো আচ্ছা কিন্তু এটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা
এটা কি? এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল ট্রুথ। এখন ইউনিভার্সাল ট্রুথ মানে কি? যেটা সব সময় সত্য থাকে। সব সময় সত্য কি? সেলফিশনেস মানে কি? আমাদের এই যে স্বার্থপরতাটা মানে আমাদের সমাজকে ভালো করবে না, সাহায্য করবে না, করে না কখনোই। স্বার্থপরতা ব্যাপারটা কখনোই সমাজকে খুব একটা হেল্প করে না, খারাপই করে। যেহেতু এটা চিরন্তন সত্য কথা, সবসময় সত্য, তাই আমি এখানে কি করবো? প্রেজেন্ট টেন্স। সেলফিশনেস থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজ নট হেল্প দ্য সোসাইটি। স্বার্থপরতা সমাজকে সাহায্য করে না। দে নট সাপোর্ট দেমসেলস। এটাও কনটেক্সট অনুযায়ী এটা নির্ভর করে। কনটেক্সট পাস্টে হলে তুমি পাস্ট করবা, প্রেজেন্ট হলে প্রেজেন্ট, ফিউচার হলে ফিউচার। এটা মানে এটা খুব একটা পারবে না ব্যাপারটা এমন না। ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট, ইন হুইচ টেন্স দ্য কনটেক্সট রিলাই। কনটেক্সট কোন টেন্সে আছে আমাকে সেটার উপর নির্ভর করতেছে। তাহলে এটা দে ডিড নট সাপোর্ট দেমসেলস, তারা নিজেদেরকে নিজেরা সাহায্য করে নাই। দে ডু নট সাপোর্ট দেমসেলস, তারা নিজেদের সাহায্য করে না। দে উইল নট সাপোর্ট দেমসেলস, তারা নিজেদেরকে নিজেরা সাহায্য করবে না। এনিওয়ান ক্যান বি অ্যান্সার। ওকে, হি ডিড নট, লাস্ট অ্যান্সারটা করো দেখি। লাস্ট কোয়েশ্চেন অ্যান্সার কি হবে? আচ্ছা, এই অ্যান্সারে ডাজ নট দিছো যারা যারা, তারা নিজেরা নিজেকে একটা মাইট দাও তো, এটা লাগবে। এই প্রশ্ন উত্তর যারা ডাজ নট দিছো তারা নিজেকে নিজে যেইখানে পারো মারো, মাথায় পারলে মাথায়, তুমি যেখানে পারো। এই উত্তরে ডাজ নট যারা দিছো, তোমরা আমার বেসিক ইংলিশে ক্লাস করো নাই, তোমরা খুবই বড় লুজার হইছো। এখানে ডাজ নট হওয়ার কারণ কি? দে কি সিঙ্গুলার পারসন, মানে থার্ড পারসন সিঙ্গুলার না, দে থার্ড পারসন প্লুরাল। প্লুরাল কখনো ডাজ নট নিতে পারে না। ওকে, সো এটা ডাজ নট যেহেতু দেওয়া হয়েছে অলরেডি নেগেটিভ, তাহলে তারপরে ভার্বের বেস ফর্ম প্রেসক্রাইবই হবে। আমরা নেগেটিভ করে তো আবার এটার সাথে প্রেসক্রাইবস যুক্ত করব না, ঠিক আছে? ওকে, এটা প্রেসক্রাইব, হ্যাঁ, প্রেসক্রাইবড হবে না। হি ডিড নট প্রেসক্রাইব। ওকে, চলো আমরা আসি আমাদের তারপরের আলোচনায়। আমাদের স্লাইড আছে কয়টার? আরো 1 2 3 4টা স্লাইড আছে না? আচ্ছা, আমরা 7টা পর্যন্ত আশা করি আমরা অনেকটা আগাইতে পারবো। আসো এবার আমরা খুব জটিলতর আলোচনা আছে এখন। একটু সাহস শক্তি নিয়ে তোমরা বসো, হ্যাঁ, খুব বিস্তারিত। আমরা হয়তো এই স্লাইডটার পরে আমরা আগাইতে পারবো কিনা, চলো আমরা এইটা শেষ করে আমরা বাকিগুলোতে যাচ্ছি। হ্যাঁ, আমরা এই স্লাইডটা শেষ করে বাকি 2টা স্লাইড শেষ করবো, তাহলে আমাদের ক্লাস শেষের দিকে। আচ্ছা, আমরা এইটা শেষ করবো, এরপরে এইটা, এরপরে যাবো ভয়েসের দিকে, ঠিক আছে? আর ভয়েস না পসিবল হলে আজকে না, আমরা এই স্লাইডটা আর আগে স্লাইডটা, ভয়েস বিস্তারিত আলোচনা, ভয়েসে সময় লাগবে। ওকে, আসো রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করি। দেখি ভয় পেয়ে গেলাম না? দেখি ভয় পাওয়ার তো কিছু নাই, আমি মানিক ভাই আছি তো এখানে, কোনো সমস্যা নাই। ভয়েস প্রয়োজন বোধে ভয়েসে আলাদা ক্লাস করাই নিব। আগে ভয়েস বুঝাইয়া, আগে ভয়েসটাকে খাওয়াই দেবো তোমাকে, এরপরে আমি আবার এটার আলাদা পার্ট করাবো। ডোন্ট ওয়ারি। ভয়েস যে কতটা মজা হইতে পারে, ভয়েস ইউ ক্যান নট বিলিভ, you can never believe that voice is that easy topic. And we are always terrified, we are always worried about how to learn voice and how to make sentences in passive mode or passive sentence. But voice is truly a very fantastic topic to learn. This is a major part of our speaking. Voice দিয়ে শত শত সেন্টেন্স বানানো যায়, but we learn it as a grammar part. We learn it as a very terrifying, horrifying grammar topic. That is why we can't understand it. But voice is really a fantastic, amazing and very enjoyable subject. আমরা ভয়েস নিয়ে আলোচনা দীর্ঘায়িত করব। এই টপিকের কি তাহলে আরো একটা ক্লাস হবে? অবশ্যই অবশ্যই, এটার আরো ক্লাস হতেই হবে। ভয়েস যদি না বুঝো তাহলে তুমি আসলে ভয়েস না বুঝলে মানে ভয়েস না বুঝলে তুমি আসলে ইংলিশে অনেক কিছু দূরে। তুমি ন্যারেশন না বুঝো, আমি কিচ্ছু বলবো না। তুমি ধরো হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন না বুঝো, আমি কিচ্ছু বলবো না। তুমি সিনোনিম অ্যান্টোনিম না বুঝো, আমার কোনো প্যারা নাই। তুমি যদি ধরো হচ্ছে ট্রান্সলেশন না বুঝো, মানে ধরো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, জীবন এগুলো কাজে লাগে না। আচ্ছা,
আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে শিখি, আমার কি প্র্যাকটিক্যাল লাইফে কাজ আছে এটার? তুমি কি বললা যে ভাই হি ইজ এ বয়, এখন তোমাকে আরেকজন কে বলতে বলছে হি ইজ নট এ গার্ল, এটাকে আমরা বাস্তবে বলি? তুমি বললা কে? হি ইজ এ টল বয়, হি ইজ নট এ স্মল বয়, হি ইজ নট এ শর্ট বয়। কেন রে ভাই? সে ছোট হইলে ছোট বলবো হি ইজ এ স্মল বয়, সে বড় হইলে বড় বলবো হি ইজ এ টল বয়। আমার কে কামড়াইছে গিয়ে আমি বলার যে হি ইজ নট এ টল বয়? কেন আমি দেখতেছি না লম্বা বয়, দেখতেছি ছোট দিলে বলবো হি ইজ এ স্মল বয়, শেষ। এটা নেগেটিভ করার কি প্রয়োজন আছে? সিম্পল বাক্য বললাম যে যে দ্য বয় ইজ ভেরি স্মার্ট, এটা আবার কম্পেয়ার করা লাগবে। দ্য বয় ইজ নট স্মার্টার দেন হিজ ব্রাদার, ছেলেটা তার ভাইয়ের চেয়ে বেশি স্মার্ট নয়, সোজা বললেই তো হয়। হিজ ব্রাদার ইজ ভেরি স্মার্ট, শেষ। হিজ ব্রাদার ইজ স্মার্টার, হি ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ হিজ ব্রাদার ইজ। এগুলো বাস্তবে কাজে লাগে না। ন্যারেশন কোন জায়গায় প্র্যাকটিক্যাল কাজে লাগাইবা তুমি? কোনো জায়গায় কাজে লাগে না। টেক কোয়েশ্চেন কাজে লাগে না, বাট ভয়েস কাজে লাগে। তুমি প্রশ্ন করলা যে আম্মুকে আইসা আম্মু কি রান্না করছো, এই প্রশ্ন করতে পারো না যে আম্মু হোয়াট ডিড ইউ কুক? এখন তোমার আম্মায় আজকে ঘরে নাই, ধরো কাজের বুয়া আছে, কাজের বুয়া ধরো রান্না করে না, তুমি কি প্রশ্ন করবা যে আজকে কি রান্না করা হয়েছে? হোয়াট হ্যাজ বিন কুকড টুডে? আজ কি রান্না করা হয়েছে? হোয়াট হ্যাজ বিন কুকড টুডে? আজ কি রান্না করা হয়েছে। অথবা তুমি বললা যে যে গাছ কাটা কারণে বাংলাদেশে অনেক সমস্যা দেখা দিয়েছে। মেনি প্রবলেমস হ্যাজ বিন রাইজেন, অথবা অনেক সমস্যা সৃষ্টি করা হয়েছে রাইজেন ডিউ টু দ্য ডিফরেস্টেশন। আমি তৈরি করছি না, তুমি তৈরি করছো বলছি না, বলছি যে সমস্যা তৈরি করা হয়েছে। অথবা বললাম যে ঢাকা শহর দূষিত হচ্ছে বায়ুর দ্বারা, বা বায়ু দূষণের দ্বারা, বা ধোঁয়ার দ্বারা বায়ু দূষণ হচ্ছে। তাহলে দ্য এয়ার ইজ বিং পলিউটেড থ্রু স্মোক। অনেক জায়গায় তোমার প্যাসিভ লাগবে, কিন্তু অনেক জায়গায় ন্যারেশন লাগে না। তাই এইটার জন্য আমরা ন্যারেশনে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। ওকে, চলুন আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে একটু আলোচনা করি। ওকে, এখন রিলেটিভ প্রোনাউন ব্যাপারটা, রিলেটিভ প্রোনাউন মানে কি? এখন ধরো এই যে প্রোনাউন আমরা ইউজ করি, ধরো হু অথবা হোয়াট অথবা হুম অথবা দ্যাট, এগুলোই তো রিলেটিভ প্রোনাউন না? অথবা ধরো হুইচ। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, তোমাকে আমি জাস্ট মুখে মুখে বলি, ব্যাপারগুলো তুমি কিভাবে মনে রাখবা। এই যে হু অর্থ যে অথবা যারা, রিলেটিভ প্রোনাউন কোথায় বসে? দুটা বাক্যের মাঝে রিলেট করার জন্য, দুটি বাক্যের মাঝখানে বসে। এই যে এখানে অংশ, এই যে নাউন থাকবে, এখানে কি থাকবে? একটা নাউন। এই নাউনটাকে আবার রিপ্লেস করার জন্য আমরা বসে আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, আমরা নাউনকে রিপ্লেস করার জন্য রিলেটিভ প্রোনাউন বসাই। ধরো আমি একটা বাক্য বলি যে মানিক ভাইয়া, ধরো আমি উত্তর দিলাম মানিক ভাইয়া, ধরো আমি মানিক ভাই দিয়ে দিলাম না, তোমরা তাহলে বলো ভাইয়া নিজের নাম বেশি বেশি নেয়। ধরো আমি উদাহরণ দিলাম হচ্ছে, ধরো এয়ার ভাইয়া, এয়ার ভাইয়া হু টিচেস আস কেমিস্ট্রি না টিচ আস কেমিস্ট্রি, এই জায়গাটা হচ্ছে আমাকে বুঝতে হবে। এয়ার ভাইয়া হু টিচেস অর টিচ কেমিস্ট্রি is or are a gentle person। আচ্ছা, তাইলে এই যে রিলেটিভ প্রোনাউন আমি হুটা বসালাম, সেটা কাকে রিপ্লেস করেছে, কাকে রিলেট করেছে? এই যে ইজ বা আর এর সাথে এই এয়ার ভাইকে রিলেট করেছে। তার মানে রিলেটিভ প্রোনাউনের নিজস্ব গুণ নেই, সে যার জন্য বসেছে সেই অনুযায়ী ভার্ব বসবে। তার মানে হু দিয়ে যেও হতে পারে, হু দিয়ে যারাও হতে পারে। আবার হোয়াট অর্থ মানে যাও হতে পারে, যা যাও হতে পারে, সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে বসতে পারে। হুম যাকে যাদেরকে, লিখে রাখো তোমরা, খাতায় নোট করে ফেলো বা পরে নোট করে ফেলো। হু যে অথবা যারা, হোয়াট যা অথবা যা যা, হুম
যাকে অথবা যাদেরকে, যাকে যাদেরকে, একজন হলে যাকে, বেশি হলে যাদেরকে। দ্যাট যা, যা যা। উইচ যেটি বা যেগুলো, এই প্রত্যেকে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, নির্ভর করতেছে সে কাকে রিলেট করেছে। এখন এই যে হু কাকে রিলেট করেছে, এয়ার ভাইয়ের জন্য বসছে, তাহলে এয়ার ভাই যেহেতু সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে টিচেস হবে, তাহলে ইংলিশ কি টিচেস। তাহলে এয়ার ভাইয়া হু টিচেস আস কেমিস্ট্রি, তাহলে এটা সিঙ্গুলার জন্য বসছে, তাহলে এয়ার ভাইয়ের জন্য আবার কি বসবে, ইজ নার। বলো দেখি। রাইট, এই যে এই ব্যাপারটা। আর খেয়াল করো আরেকটা মজার ব্যাপার বলে দিই, হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব থেকে অ্যাডমিশনে প্রশ্ন থাকবেই। তুমি সায়েন্স আর্টস কমার্স যেই গ্রুপে থাকো, তুমি যদি ইংলিশকে চুজ করে নাও, সায়েন্স হলে ইংলিশ চুজ করার ব্যাপার আছে, ম্যাথ কেমিস্ট্রি না পারলে, সরি ম্যাথ আর বায়োলজি তুমি ইংলিশ পরীক্ষা দিবা। কিন্তু আর্টসে আর কমার্সে যারা আছে তাদের তো বাধ্যতামূলক ইংলিশ পরীক্ষা দিতেই হবে, যেখানেই পরীক্ষা দাও না কেন। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে সব জায়গায় প্রশ্ন থাকে। ওকে, আমরা শেষের দিকে আসছি। ওকে, তাহলে এবার অ্যান্সার করতো আইডল পার্সনস, আইডল পার্সনস। আচ্ছা, আজানটা শেষ হোক আমার এখানে, হ্যাঁ।
চলো আমরা একটু শেষ করছি এই পেজটা, হ্যাঁ ওকে। আইডল পার্সনস, তাহলে পার্সনসের জন্য হু পড়ছে না, অলস ব্যক্তিরা যারা, তাহলে অলস ব্যক্তিরা হওয়াতে কিন্তু কিলস হবে না, থার্ড পার্সন প্লুরাল হওয়াতে কি হবে, কিল হবে। আইডল পার্সনস হু কিল দেয়ার টাইম আর বার্ডেন্স অফ সোসাইটি, অলস মানুষেরা যারা সময়কে অপচয় করে বা সময়কে নষ্ট করে তারা সমাজের জন্য বোঝা স্বরূপ। তারপর দ্য ফেয়ার ড্যাশ ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডের ঘটনা এবং খেয়াল রাখতে হবে যে এটা ফেয়ারটা, এই যে ইনঅগারেট মানে হচ্ছে উদ্বোধন করা, সে তো নিজে নিজে উদ্বোধন হয় নাই, মেলা নিজে নিজে উদ্বোধন হইতে পারে না, তাই এটা প্যাসিভ সেন্টেন্সে লিখতে হবে। কোনো সাবজেক্ট যদি নিজে নিজে কাজটা করতে পারে সেটা অ্যাক্টিভ, সেটা যদি অন্য কেউ করে সেটা হচ্ছে প্যাসিভ। তাহলে পাস্টের জন্য কি হবে, পাস্টের ভয়েস ওয়াজ ইনঅগারেটেড, was there plus V3 by the DC of কুড়িগ্রাম, মেলাটি উদ্বোধন করা হয়েছিল কুড়িগ্রামের ডিস্ট্রিক্ট কমিশনারের দ্বারা বা জেলা প্রশাসকের দ্বারা। ইট ওয়াজ অলসো অ্যাড্রেসড বাই দ্য আদার স্পিকার্স, আরও অন্যান্য বক্তার দ্বারা ওই স্পিকার ওই অনুষ্ঠানে কথা বলা হয়েছে। হু যারা, যারা যারা, তাহলে অতীতের ঘটনা, অ্যাড্রেসড অনেকে কথা বলছে, কি হবে হু এমফাসাইজ, এমফাসাইজেস, এমফাসাইজড কোনটা হবে দেখি, তোমরা একটু এটার অ্যান্সার জানাও। দ্য নিড ফর প্ল্যান্টিং মোর ট্রিজ, আরও অন্যান্য বক্তাদের দ্বারা কথা বলা হয়েছে যারা গুরুত্ব দিয়েছেন বা দেন বা দিয়ে থাকেন বা দিচ্ছেন বৃক্ষরোপণের উপরে। এই প্রশ্ন উত্তর করো তো দেখি। রাইট, এমফাসাইজড, হ্যাঁ আমাদেরকে মুনতারি মিম বলেছে, শামিম রাইট। যেহেতু ঘটনা অতীতের এবং হু, দেখো এটা কেন পেসিভে লিখেছি, কারণ ফেয়ার বা মেলা কিন্তু নিজে নিজে উদ্বোধন হইতে পারে না, কিন্তু এই যে বক্তৃতার মধ্যে জোর প্রকাশ করা, কোনো কিছুর উপর গুরুত্ব দেওয়া, সেটা তো স্পিকাররাই করছে, আর স্পিকাররা তো সেটা করতে পারে যে আমার কথা বললাম এটার উপর জোর প্রকাশ করলাম। সাবজেক্ট যদি নিজে কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ ভয়েসে লিখবে অ্যান্সার, সাবজেক্ট যদি কাজ করতে না পারে তাহলে পেসিভ ভয়েসে, তাহলে কি হবে এমফাসাইজড। আচ্ছা, তারপর দেখি দেয়ার আর অলসো সার্টেন জবস, এমন অনেক কাজ রয়েছে হুইচ রিকোয়ার আ গুড ফাংশনাল নলেজ অফ ইংলিশ, যেগুলোতে প্রয়োজন, তাহলে এই জবগুলোর প্রয়োজন, জবগুলোরই প্রয়োজন, হ্যাঁ মানে জব সেক্টরগুলোর, তাহলে যেহেতু জব স্পেসিফ তাই রিকোয়ারে রিকোয়ারি থাকবে, হুইচ রিকোয়ার আ গুড ফাংশনাল নলেজ অফ ইংলিশ। ইট ওয়াজ অলসো অ্যাড্রেসড বাই দ্য আদার স্পিকার্স, এটা আমরা অ্যান্সার করে ফেলছি। দিস ফায়ার এমিটস স্মোক, এই আগুনটা এমিট মানে হচ্ছে নিঃসরণ করে, মানে হচ্ছে নির্গত করে ধোঁয়া, যা ধোঁয়া যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, যা গণনা করা যায় না, হুইচ কন্টামিনেটস, প্রেজেন্ট টেন্সে হুইচ কন্টামিনেটস এয়ার। হুইচ কন্টামিনেটস এয়ার, ঠিক আছে। না ওয়াজের পর অনেকে বলছে ওয়াজের পর ইনঅগারেট হবে না, এটা না, এটা কেন না, এটার আলোচনা আমরা কালকে করবো, ভয়েসের ক্লাসে এটা বুঝতে পারবা, এখানে এটা বিস্তারিত আলোচনা করে নাই, এটা ভয়েস থেকে আসছে, প্যাসিভ ভয়েস থেকে, এই কারণে এটা এমন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করছি এই পেজটা ক্লিয়ার। আমরা আজকে আমরা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ আমরা আগামীকাল আমাদের আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখছি, আগামীকাল আমরা হচ্ছে এই পার্টের মানে আমাদের রাইট ফর্ম ভার্বের দ্বিতীয় পার্টের ক্লাস নিব, ঠিক আছে। ওকে, তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। আর তোমাদের অনেকেই তোমরা সিনোনিম অ্যান্টোনিম নিয়ে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিচ্ছু নাই। সিনোনিম অ্যান্টোনিমের হচ্ছে পুরো একটা প্র্যাকটিস শিট দিব, সেটাতে তুমি সবগুলো কমপ্লিট করলে এইচএসসিতে আর কোনো টেনশন থাকবে না। একটা প্র্যাকটিস শিট দিব আর আমি যে ক্লাস করাবো, ক্লাসের মধ্যে যা যা সলভ করবো প্লাস প্র্যাকটিস শিট, এই দুটোকে কম্বাইন করতে পারলে কমপ্লিট, ঠিক আছে। আসসালামু আলাইকুম।
ভাই শৌকত ভাই এখানে